ক্যালকুলেটর আপাতত ফেলাও। আচ্ছা, ফেলাচ্ছি না, কারণ এটা আমার একাডেমিকে লাগবে। তো তোমরা যারা আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য হিসাব বিজ্ঞান একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। অলরাইট, সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু জানাও সবাই। আচ্ছা দেখো, তোমাদের আমি অ্যাডমিশন ফ্রি আমাদের যে ক্লাসটা, এই ক্লাসটা হলো হিসাব বিজ্ঞানের উপরে প্রথম ক্লাস। তো আমি প্রথম ক্লাসে তোমাদের কিছু নেসেসারি মানে কথা একটু বলবো। এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে সামনে তোমাদের যে মানে অ্যাডমিশনের যে জার্নিটা, এটা অনেক বেশি স্মুথ হবে। সেটা তুমি যে স্যারের কাছেই পড়ো না কেন, হিসাব বিজ্ঞানে শরীফুল স্যারের এই জাস্ট কথাগুলো তুমি একটু মাথায় রাখো। ইনশাআল্লাহ সামনে তোমার অ্যাডমিশনের জার্নিটা অত্যন্ত গ্রুপ সাবজেক্ট নিয়ে খুব বেশি প্যারা হবে না, যদি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা, তো প্রথমে আমি তোমাদের যে জিনিসটা বলবো সেটা হলো মাথায় রাখবে, সেটা হলো তোমার অ্যাকাউন্টিং এ কোনো ক্যালকুলেটর ইউজ করা যাবে না। ক্যালকুলেটর ইউজ করা যাবে না। তুমি কোনো রকম কোনো ক্যালকুলেটর ইউজ করতে পারবা না হিসাব বিজ্ঞানে। এ যাবৎকাল যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য তুমি যে ক্যালকুলেটর ইউজ করছো, কোনো ক্যালকুলেটর ইউজ করতে পারবা না। সো যেহেতু তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা না, সেহেতু তোমাকে কি করতে হবে, ক্যালকুলেটর ইউজ করতে না পারলে তোমাকে ক্যালকুলেটর ছাড়া কেমনে হিসাব করতে হয় সেটা তোমাকে ভালো মতন জানতে হবে। তো এইটা আমি তোমাদের আজকের ক্লাসে যতটুকু পারি একটু শিখাই দেওয়ার চেষ্টা করব। সব তো আর সম্ভব না, কারণ তাহলে আমার সামনের অংশটা আমি আলোচনা করতে পারবো না। আমি ছোটখাটো একটু আলোচনা করবো। এবং এই ক্যালকুলেটর হ্যাক্স বা ক্যালকুলেটরের উপরে তোমরা কন্টেন্ট চাও কিনা, মানে এটার উপরে আমি একটা পূর্ণাঙ্গ কন্টেন্ট দিয়ে দেবো। একটাই কন্টেন্ট দেবো যে ক্যালকুলেটর ছাড়া তুমি কিভাবে ছোট ছোট অড যে সংখ্যাগুলো সেগুলোর কিভাবে পার্সেন্টেজ করবা, কিভাবে মনে করো 3%, 2%, 2.5%, 1.5%, এইগুলোর ক্যালকুলেশন তোমরা কিভাবে করবা, মানে হাতে কিভাবে ক্যালকুলেশন করবা। ঠিক আছে, তো এইগুলোর উপরে একটা কন্টেন্ট তোমরা চাও কিনা একটু কমেন্টে লিখবা, তাহলে আমি মোদের বিদ্যালয় তথা কমার্স সেন্টার্স থেকে ইনশাআল্লাহ আমি এটার উপর একটা ভিডিও তোমাদের দিয়ে দেবো। কেমন? আচ্ছা, এবার একটু আসি। সবচাইতে ইম্পর্ট্যান্ট এবং প্রথম কাজ হলো বিগত সালের কোশ্চেন অ্যানালাইজ করা। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, PYQ, এইটা তোমাকে সলিউশন করতে হবে। এবং এইটা সলিউশন করতে হবে তোমাকে ভালো মতন মাথায় রাখতে হবে, এইটা কিন্তু সলিউশন করতে হবে MCQ প্লাস রিটেন দুইটা। MCQ প্লাস রিটেন দুইটাই তোমাকে কিন্তু এটা ভালো মতন প্র্যাকটিস করতে হবে। কারণ তোমাদের যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, তোমাদের কিন্তু এই রিটেনটা অবহেলা করার কোনো সুযোগ নাই। কারণ এই যে MCQ, এই MCQতে কিন্তু নাম্বার আসবে তোমার 5 বারং 60, মানে 60 নাম্বার। আর রিটেনে কিন্তু তোমার 40 নাম্বার। সো এই 40 নাম্বার, বুঝতে পারতেছো, তোমার মোটামুটি চান্স পাওয়া না পাওয়া ডিপেন্ড করে কিন্তু এই রিটেনের উপর। আর শুধুমাত্র ঢাকা বিদ্যালয়ে কিন্তু তোমাদের রিটেন আছে। অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী ইউনিভার্সিটি বা গুচ্ছভুক্ত যে ইউনিভার্সিটিগুলো, খুলনা ইউনিভার্সিটি, এগুলো কোথাও তোমার রিটেনের ঝামেলা নাই। তোমাদের অনলি কি আছে, MCQ আছে অন্যান্য জায়গায়। কেমন? সো MCQটা যেহেতু খুবই মানে MCQটা তোমাকে প্রথমে আনসার করতে হবে যেহেতু। সো MCQটা আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আজকের ক্লাসে ইনশাআল্লাহ সলভ করব। ঠিক আছে, আচ্ছা, এর পরের দিন, এর পরের ক্লাসে, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা তোমাকে রিটেন অংশটা সলভ করাবো। তো রিটেন কিভাবে সলভ করবা, সময় কিন্তু অল্প, এখানে 45 মিনিট, এখানে 45 মিনিট, 45, 90 মিনিট। সো 90 মিনিটে তোমাকে এত কিছুর উত্তর করতে হবে। কেমন? তো ক্যালকুলেটর ইউজ যেহেতু আমরা করতে পারবো না, তো আমি তোমাকে প্রথমে একটা জিনিস একটু বলে দিই, সেটা হলো তোমাকে এমন কোনো সংখ্যা দিবে না যেটা তোমার ক্যালকুলেটর লাগবে।
মানে আমার কথা বুঝতে পারছো তো? মানে তোমার এমন কোনো সংখ্যা দিবে না যেটা করতে তোমার ক্যালকুলেটর লাগবে। তুমি ক্যালকুলেটর ছাড়াই যে সংখ্যাগুলো দিবে সেই সংখ্যাগুলো তুমি ক্যালকুলেটর ছাড়াই মোটামুটি উত্তর করতে পারবে। এখন স্যার সেটা কিভাবে করবো সেটা বলেন তো। আচ্ছা সেইটা একটু বলি, দেখো একদম সিম্পল। ধরো ধরো মনে করো 1 লক্ষ একটা সংখ্যা বা 1 লক্ষ, এইটার উপরে তোমার একটা সংখ্যা দিল, মনে করো ধরো করতে বসে 10% বা 20% বা 30%। আমি ধরে নিলাম যে 1 লক্ষের 10% করতে বসে, ঠিক আছে? এত সহজ কি দিবে? আচ্ছা সহজ জিনিসই দেয়, আমরা কমপ্লিকেটেড বানাই, ঠিক আছে? এখন 10% যদি করতে বলে, তুমি একদম সিম্পলি একটা জিনিস মাথায় রাখবা যে তুমি প্রথম একটা সংখ্যা একটু কেটে দিবা, একটা সংখ্যা কেটে দিবা, এরপর যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা হুবহু বসাই দিবা পরের যেটা থাকবে এই যে এইটুকু। তাহলে এখানে থাকে কত? 1 2 3 4, তার মানে 10,000। তার মানে সঠিক উত্তর হচ্ছে হলো 1 লাখের 10% করলে হয় হচ্ছে হলো 10,000 টাকা। ক্লিয়ার? এখন স্যার এটা তো খুবই সহজ, এটা তো খুবই সহজ, এটা তো আমরা সবাই পারি, এটা নিয়ে তো কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তাহলে এরপরে আমরা একটু স্যার একটু 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 কঠিন কিছু করার। আচ্ছা ঠিক আছে, দেখো কঠিনে আসতেছি। ধরো মনে করো 30,000, এই 30,000-এর মনে করো 15% করতে বলছে। কয় পার্সেন্ট? 15%। তাহলে স্যার এই 30,000-এর 15% আমরা কেমনে করব? ঠিক আছে, কেমনে করব? তো মনে রাখবা, আমি তোমাকে একটা শর্টকাট বলে দিই। ধরো 1 থেকে 9 পর্যন্ত যে পার্সেন্টেজটা, ঠিক আছে, এইটা তুমি একভাবে ক্যালকুলেশন করবা। আর 10 থেকে 100 পর্যন্ত যে ক্যালকুলেশনটা, ঠিক আছে, এইটা তুমি একটু ভিন্নভাবে করবা, ঠিক আছে? এই দুইটা ভিন্ন। আর পয়েন্টের যে বিষয়টা সেটা আমি তোমাকে শিখাই দেবো, সমস্যা নেই। তো ধরো এখন যদি এই যে 30,000-এর 15% করলে কত হয়? ঠিক আছে, আচ্ছা তো কি করবা? দেখো তুমি প্রথমে আগে মনে মনে 10% করে নিবা। তাহলে 30,000-এর যদি তুমি 10% করো, 10% মানে কি? একটা শূন্য কাটা না? এখানে কিন্তু বলছে 15% করতে, কিন্তু তুমি মনে মনে আগে কত পার্সেন্ট ধরবা? 10%। তাহলে 30,000-এর যদি 10% করো তাহলে হয় কত? 1 2 3, 3,000। 30,000-এর 10% করলে হয় কত? 30,000। এখন এখানে তো করতে বলছে ভাই 15%, তুমি কেবল করলা কত পার্সেন্ট? 10%। এখনো করা লাগবে কত পার্সেন্ট? 5%। তাহলে 5% মানে কি? 10%-এর অর্ধেক। 5% মানে কি? 10%-এর অর্ধেক। তাহলে 10%-এ যদি 3,000 হয় তাহলে 5%-এ হবে কত? এই 3,000-এর অর্ধেক। তাহলে 3,000-এর অর্ধেক কত? 1500। তাহলে এই টোটাল হইলো কত? টোটাল হইলো হচ্ছে হলো 4,500। এই যে 4,500 টাকা, এই 4,500 টাকা হচ্ছে হলো এই 30,000-এর 15%। আমি কি বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইতে পারছি? এরপরে আরেকটু আসি। ধরো মনে করো তোমার হচ্ছে আসলে মনে করো 50,000। কত হাজার? 50,000। এখন 50,000-এর 10% বললে তো তুমি ধাম করে কি করো? 50,000-এর 10% করলে একটা শূন্য কেটে দাও। তাহলে 50,000-এর 10% করলে হবে কত? 5,000। এবার মনে করো 10% না, আসছে হচ্ছে হলো 20%। তাহলে এই 20% তুমি কেমনে করবা? তো 50,000-এর যদি 20% করা হয় তাহলে তুমি এটা একদম সোজা, একদম সোজা। তুমি এখানেও মনে মনে 10% করে নিবা আগে। তাহলে 10% মানে কি? একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা। তাহলে একটা শূন্য কাটা থাকলে থাকে কতটুকু? এই যে 5,000 থাকে। তাহলে করলাম 5,000। এখন দেখো 50,000-এর 10% করলে যদি 5,000 হয় তাহলে 20% মানে কি? আরো 10%, তার মানে আরো 5,000। তাহলে তুমি এটার সঙ্গে ছোট্ট করে যোগ দিয়ে দেবা আবার 5,000। তার মানে তুমি যে সংখ্যাটাই করো না কেন আগে ওইটাকে তুমি 10%-এ কনভার্ট করে নিবা। তাহলে 5 আর 5 কত? 10,000 টাকা। বুঝাইতে পারছো? এবার স্যার অনেক সময় তো সংখ্যায় আসে 1.5%, 2.5%। তো এইগুলোর উপরে আমি তোমাদের একটা সুন্দর ক্লাস দিয়ে দিব। এখন এটা করলে আমি আর অঙ্কে যাইতে পারবো না, সো এটার উপর আমি তোমাদের আলাদা একটা ক্লাস দিয়ে দেবো যে পয়েন্ট আসলে কিভাবে, এগুলো সহজ, জাস্ট গুণ দিতে হবে, ঠিক আছে? তো এটা আমি তোমাদের বিস্তারিত শিখাই দেবো, বুঝাই দেবো ইনশাল্লাহ। এখন আমার কথা হচ্ছিল যেটা, সেটা হচ্ছে যে তোমরা এটার উপরে ক্লাস চাও কিনা, ক্যালকুলেটর হ্যাক্সের উপরে, ঠিক আছে? এটা তোমরা চাও কিনা, ঠিক আছে? এইটা আমাকে একটু তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে? এইটা আমাকে একটু তোমরা কমেন্টে জানাও। আচ্ছা 5% বললে প্যাস লাগে, 5% বললে প্যাস লাগে। 5% আরো সোজা। 5% বলছে, কে বলছে? কমেন্টটা কে করছেন? কমেন্টটা করছে হচ্ছে সাদিয়া বেগম। আচ্ছা ওকে, কোনো প্রবলেম নেই সাদিয়া, এই যে আসো আমি তোমাদের দেখাই দিচ্ছি। এই দেখো 5% করলে কি হয়। দেখো যে কোনো একটা সংখ্যার 5%, মনে করো আমি ধরলাম 20,000 টাকা। 20,000 নিচ্ছি না, নেই 20,000 টাকা।
তোমার কথা হচ্ছে স্যার 20,000-এর আমি 5% করবো, এটা কেমনে করব? তুমি 20,000-এর একদম সিম্পলি আগে 10% করো, 20,000-এর 10% করো। এখন 10% মানে কি বাবা? 10% মানে একটা শূন্য কাটা, তাহলে একটা শূন্য কাটা হইলে কত হয়? 2,000। এই যে এই 2,000, এখন 10%-এ যদি 2,000 হয়, 10%-এ যদি 2,000 হয়, তাহলে 5% কি? 2,000-এর অর্ধেক। 5 কি 10-এর অর্ধেক না? 5 সংখ্যাটা কি 10-এর কত? 10-এর অর্ধেক। তাহলে 10% করলে যদি 2,000 টাকা হয়, ঠিক আছে, তাহলে 5% করলে হবে কি? এইটা এই 2,000-এর অর্ধেক, তাহলে 2,000-এর অর্ধেক কত? 1,000। তাহলে তুমি এটা সুন্দর মতন লিখে দিবা হচ্ছিল 1,000 টাকা। তাহলে 20,000-এ 5% করলে হয় কত? 1,000 টাকা। এখন তুমি প্রশ্ন করো না আবার স্যার 20,000 2.5% করলে কথা, এটাও করাই দিব, ঠিক আছে, শিখাই দিব। শিখাচ্ছি যখন সবই শিখাবো, ঠিক আছে, কোনো কিছুই বাদ রাখবো না, ঠিক আছে। এখন সবাই কমেন্টে ঝটপট জানাও ক্যালকুলেটরের উপরে ক্লাস তোমরা চাও কিনা। বাবা আমি আবার একটু বলি, আমি কিন্তু এই যে সবাই সিরিয়াস মুডে পড়াই ভাই, আমি কিন্তু এই আমার চশমাটা দিত, ঠিক আছে, আমি কিন্তু তোমাদের শরীফুল স্যার, আমি অ্যাডমিশনে পড়াই, আর মনে করো যে জায়গা পড়াই না কেন, মনে করো অনার্সে পড়াই, যেখানেই পড়াই না কেন, আমি কিন্তু তোমাদের শরীফুল স্যার, নাম তো শুনাই হোগা, বুঝতে পারছো? সো এটা আমি ভাই অত সিরিয়াস লোক না। হোয়াই সো সিরিয়াস? লাইফে 2 দিন পরে মরে যাব, মরে গেলে পচে যাব, বেঁচে থাকলে বদলাবো। সো কেন এত সিরিয়াস, ঠিক আছে, কেন এত ভয়? স্যারকে যদি ভালোই না বাসতে পারো, স্যারের সঙ্গে যদি মজাই না করতে পারো, ঠিক আছে, এখন আবার দেখো না স্যার আবার পরানুবাদ দিয়ে গল্প না করে, এরম স্যারের কাছে আবার পড়ো না। চলো এবার আমরা আমাদের PYQ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে চলে যাই। সবচেয়ে লেটেস্ট কোশ্চেনগুলো তোমাদের আমি আজকে সলিউশন করে দেবো, তোমাদের ভয়টা দূর করে দেবো। এবং আজকে কিন্তু বাবা আমি ফোকাস দিব তোমাদের MCQর উপরে। নেক্সট ক্লাসে আমি তোমাদের রিটেন কোশ্চেন সলভ করে দেবো, দুইটাই পাবা। কমার্স হান্টার্স থেকে দুইটা জিনিসই পাবা, MCQর 100-এ 100 ক্লাস, রিটেনের 100-এ 100 ক্লাস, শর্টকাট ট্রিক্স যা লাগে সবকিছুর জন্য কমার্স হান্টার্স এন্ড মোদের বিদ্যালয় তোমার সাথে আছে, ঠিক আছে। চলো ওকে, দেখো এই যে কোশ্চেনটা দেখছো, পিরান লাগে না ওরে, একটা পাশেও ডাবি লাগে। আচ্ছা এটা এই যে কোশ্চেনগুলো, এগুলো হচ্ছে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোমার হচ্ছে হলো 25-26 না 26-27, 25-26 সেশনের কোশ্চেন, ঠিক আছে, 25-26 সেশনের কোশ্চেন, আমি যদি ভুল না করি, কেমন লেটেস্ট কোশ্চেন সবচাইতে। 25-26 সেশনের যে কোশ্চেন সবগুলো কিন্তু লেটেস্ট প্রশ্ন, কেমন, এমন না ভুং বাং আমি বানাই দিছি সহজ সহজ, এগুলো সব আসছে, ইউনিভার্সিটি আসছে, এইগুলাই আসবে। আর এগুলো পরীক্ষার হলে পুরো কোপাই দিয়ে আসতে পারবা, ঠিক আছে, খালি বেসিকটা একটু জানতে হবে। তো দেখো সামগ্রিকভাবে আমি তোমাদের সহজে, তোমরা HSC তে এই পর্যন্ত যা পড়ছো তাই দিয়ে দেখো তুমি অ্যাডমিশনে কতটুকু পারো, দেখো না প্লিজ, দেখো। সবাই তো অ্যাকাউন্টিং এর একদম মানে তোমার জাহাজ বানাই দিতে চায়, আমি তোমারে বলি তোমার জাহাজ হওয়া লাগবে না, তুমি যা আসো ওই দিয়ে তুমি ভালো জায়গায় চান্স পাবো। কারণ কি, কারণ অ্যাকাউন্টিং এ মনে করো, অ্যাকাউন্টিং এ তোমার যদি ডিউতে পড়ো, তুমি তোমার যদি টার্গেট থাকে ঢাকা ইউনিভার্সিটি, এখানে হচ্ছে হলো রিটেন আর মিলে 20 মার্ক, রিটেন আর MCQ মিলে, MCQতে 12, রিটেনে 8 গেল। তুমি যদি আর ইউতে পড়ো, রাজশাহী ইউনিভার্সিটিতে টার্গেট থাকে অনেকের, এখানে 25 মার্কস। এবং রাজশাহী ইউনিভার্সিটিতে মজার বিষয় কি জানো, মজার বিষয়টা কি জানো, এখানে বিগত সালে প্রশ্ন সবচেয়ে বেশি রিপিট করে, এত ভাবনা আর কোনো কিছু নাই, কেমন। আবার ডিউতে কিন্তু আবার রিপিট অত করে না। এবার GST বলো, এখানে অনেকগুলো ভার্সিটি একসঙ্গে তুমি পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। তো এইখানে তোমরা হচ্ছে হলো পাবা 35 নাম্বার। এটা কি অনলি অ্যাকাউন্টিং, অনলি কি বলো, অনলি অ্যাকাউন্টিং ইজ রিয়েল, বাকি সবকিছু রিয়েল। সো দেখতে নাম্বার দেখতে পাচ্ছ তো। সো তুমি যাদের টার্গেট GST, মনে করো 100 মার্কের ভিতর 35 মার্কই অ্যাকাউন্টিং, আর কি চাও। সো সহজে শেখা যায় কিনা আমরা একটু দেখি, সহজে অ্যাকাউন্টিংটা শেখা যায় কিনা আমরা একটু দেখি, কেমন। আচ্ছা আসো দেখো, একদম সিম্পল, কোনো প্যারাই নেওয়া না, শরীফুল স্যার আছে মানে কোনো প্যারা নাই, জাস্ট চিল। দেখো কাদের জন্য আর্থিক বিবরণী প্রাথমিকভাবে প্রস্তুত করা। দেখো আর্থিক বিবরণী বলো আর হিসাব বিজ্ঞানের যাই বলো বাবা, হিসাব বিজ্ঞানকে বলা হয় তথ্য ব্যবস্থা। আর তথ্য ব্যবস্থাটা মূলত বা এই যে ইনফরমেশন সিস্টেম, এটা হলো ব্যবহারকারীদের উদ্দেশ্যে প্রস্তুত করা হয়। আর হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী হচ্ছে হলো দুইটা, একটা হলো অভ্যন্তরীণ যারা ভিতরের লোক, আর একটা হলো বাহ্যিক যেটা হলো বাইরের লোক। তো এই যে অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বাহ্যিক ব্যবহারকারী, এদের জন্যই মূলত আর্থিক বিবরণী বলো বা হিসাব বিজ্ঞানের যে কোনো বিবরণী প্রস্তুত করা হয়। তো
কাদের জন্য আর্থিক বিবরণী প্রাথমিকভাবে প্রস্তুত করা হয়? কাদের জন্য? ঠিক আছে, অভ্যন্তরীণ ব্যবহারকারীর জন্য, বহিস্থ ব্যবহারকারীর জন্য, নিরীক্ষকের জন্য, সরকারি নিয়ন্ত্রণ সংস্থার জন্য। দেখো, অভ্যন্তরীণ ব্যবহারকারীর জন্য প্রস্তুত করা হয় না প্রাথমিকভাবে। ঠিক আছে, মেইনলি এটার মেইন ইন্টেনশন অভ্যন্তরীণ ব্যবহারকারী মানে ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, মালিক, এদের জন্য করা হয় না। কেমন? আচ্ছা, এরপর সে নিরীক্ষক। নিরীক্ষক মানে কি? যে আর কি তোমার প্রতিষ্ঠানটা নিরীক্ষা করে, মানে একজন অডিট ফার্মের একজন সিএ। এবার দেখো, সেও তো বাইরের লোক আসলে বেসিক্যালি। ঠিক আছে, এবার দেখো সরকারি নিয়ন্ত্রণ সংস্থা, এটাও মেইন উদ্দেশ্য না। তো প্রস্তুত করে কাদের জন্য? বহিস্থ ব্যবহারকারীর জন্য। বহিস্থ মানে কি? বাইরের ব্যবহারকারীদের জন্য। এখন বাইরের ব্যবহারকারীর ভিতর কারা আছে? যেমন আমি যদি তোমাদের বলি ঋণদাতা। কি দাতা? ঋণদাতা। তারপর আসছে বাইরের ব্যবহারকারীর ভিতর আছে সরকার, মানে বহিস্থ ব্যবহারকারী, মানে এরা প্রতিষ্ঠানের বাইরের লোক। এখন দেখো, এই ঋণদাতা সরকার, এরা হচ্ছে হলো তোমার বহিস্থ ব্যবহারকারী। এখন সরকারের কাছে আর্থিক বিবরণীটা কেন দরকার? সরকারের কাছে আর্থিক বিবরণীটা কেন দরকার? কারণ কি? সরকার তোমার আয়ের উপরে ট্যাক্স নির্ধারণ করবে। ঋণদাতা, একজন ঋণদাতা, সে তোমাকে ঋণ দিবে কিনা এটা তো সে তোমার আর্থিক বিবরণী চেক করবে, দেখবে যে তোমার দায় পরিশোধ ক্ষমতা কেমন বা তোমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন, এগুলো যাচাই করে যদি দেখে যে তোমার ঋণের টাকা নেছো, নেয়ার পরে এটা তুমি ব্যাক দিতে পারো বা তোমার সেই ক্ষমতা আছে, মানে বইয়ের ভাষায় বলে যেটা, সেটা হচ্ছে দায় পরিশোধের ক্ষমতা, এটা তোমার আছে, তখন সে তোমাকে আর্থিক বিবরণী জাস্টিফাই করে তোমাকে কি দিবে? ঋণ দান করবে। কথা বুঝতে পারছো কিনা? তাহলে তাহলে সঠিক উত্তর হচ্ছে হবে বহিস্থ ব্যবহারকারী। ঢাবির কোশ্চেন এই যে 25-26 সেশনের, না পারার কি আছে বলো? তার মানে তুমি এখন একটা জিনিস ভালো মতন সাজেশন তুমি বানাও, শরীফুল স্যারও লাগবে না, পৃথিবীর কোনো স্যারের লাগবে না অ্যাকাউন্টিং ভালো করার জন্য, এই 12টা এমসিকিউ করার জন্য কোনো স্যার লাগে না। এখন আমার কথা হচ্ছে হলো, তুমি এই যে ব্যবহারকারীর যে দুইটা, একটা হলো অভ্যন্তরীণ, ঠিক আছে, একটা হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটা হলো বহিস্থ ব্যবহারকারী। ঠিক আছে, এই যে দুইটা, কারা অভ্যন্তরীণ ব্যবহারকারীর অন্তর্ভুক্ত, কারা বহিস্থ ব্যবহারকারীর অন্তর্ভুক্ত, এইটা আমাদের কমার্স সেন্টার্সের বই হোক বা তুমি বাইরার কারো বই হোক, এইটা কোনো না কোনো বইতে তো এটা তো আছে, বা তোমার বাসায় বইও আছে। তুমি ইন্টারমিডিয়েটের বই বাইর করলো, তুমি এই জিনিসটা পাবা। তো এই জিনিসটা পড়ে তুমি ক্লিয়ার করে ফেলো, শেষ। না পারার কি আছে বলো? না পারার কি আছে? আচ্ছা, এরপরের কোশ্চেনে আসো। নিচের কোন হিসাবটি সমাপনী জাবেদা এবং খতিয়ান করার পরে শূন্য ব্যালেন্স হবে? আচ্ছা দেখো, ব্যালেন্স শূন্য হয় কখন জানো? ব্যালেন্স কখন শূন্য হয়? সেটা হচ্ছে হলো, আচ্ছা, সমাপনী জাবেদা কি এটা জানো তোমরা? সমাপনী জাবেদাটা কি? সমাপনী জাবেদা হচ্ছে হলো আয় ব্যয়। ঠিক আছে, আয় ব্যয় ও উত্তোলন, উত্তোলন হিসাব, এই তিনটা হিসাব বন্ধ করা হয়। কারণ এই তিনটা হিসাব একটা হিসাবকালের ভিতরে বন্ধ করে দেওয়া হয়। 12 মাসের ভিতরে 12 মাস শেষ, আয় ব্যয় যেগুলো হয়ে গেছে এগুলো বন্ধ করে দিতে হবে, সাথে উত্তোলন হিসাব, এই তিনটে হিসাব। আবার কিছু কিছু বইয়ে দেখবা তোমাদের বলে 5টা হিসাব। তো এই 5টা হিসাব কেমনে বের করে? আয়ত্তে ব্যয় বের করলে হয় লাভ হবে, নাহলে ক্ষতি হবে, ওগুলো তো বন্ধ করে দেয়। কিন্তু বেসিক্যালি বন্ধ হয় এই তিনটা হিসাব। কারণ লাভ ক্ষতি এটা তো কোনো হিসাব না, এটা কি হিসাব? হিসাব 5 প্রকার। এই 5 প্রকার হিসাবের ভিতরে এখানে 3 প্রকার হিসাব দেওয়া আছে, আয় ব্যয় উত্তোলন। এই তিনটা হিসাব হচ্ছে সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে। এই তিনটা হিসাব সমাপনী দাখিলার মাধ্যমে কি বন্ধ করে। তাহলে সমাপনী দাখিলা এবং খতিয়ান করার পরে শূন্য ব্যালেন্স হবে কোনটা? এখন তুমি যদি এখানে দেখো যে এর ভিতরে সরবরাহ মানে কি? সরবরাহ মানে হচ্ছে সাপ্লাইজ বাবা, সরবরাহ মানে হচ্ছে সাপ্লাইজ। তার মানে সাপ্লাইজ কি একটা চলতি সম্পদ, কারেন্ট অ্যাসেট। তার মানে এটা কোনোদিনই না, কারণ আমরা কি চলতি সম্পদ বন্ধ করি? তুমি বলো, আমরা কি চলতি সম্পদ বন্ধ করি? করি না। এনে কি বলছে কোথাও চলতি সম্পদ বন্ধ করার কথা বলছে? বলেনি। আগাম প্রদত্ত বীমা, আগাম মানে অগ্রিম, আগাম শব্দের অর্থ কি সবাই বলো? অগ্রিম। তাহলে অগ্রিম প্রদত্ত বীমা, যে কোনো খরচের অগ্রিম আমরা জানি চলতি সম্পদ, কারেন্ট অ্যাসেট। তার মানে দেখো, কারেন্ট অ্যাসেট কি আমরা বন্ধ করি? জি না, আমরা চলতি সম্পদ বন্ধ করি না। আমরা কোনো সম্পদই বন্ধ করি না, কোনো দায়ও বন্ধ করি না। আমরা কি বন্ধ করি? আমরা এই 3 ভদ্রলোককে বন্ধ করি। কেমন? আচ্ছা, সঞ্চিতি অবচয় সরঞ্জাম। আচ্ছা, তোমরা এই সঞ্চিতি অবচয় তোমাদের কাছে একটু নতুন মনে হইতে পারে, কিন্তু ওই যে পুঞ্জীভূত অবচয়ের নাম শুনছো না? পুঞ্জীভূত অবচয়,
বা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেটা, ঠিক আছে, সরঞ্জাম মানে হচ্ছে একটা স্থায়ী সম্পদ, ঠিক আছে। তো এই স্থায়ী সম্পদের উপরে যে অবচয়, তো দেখো এই পুঞ্জীবিত অবচয় এটা কিন্তু একটা বিপরীত সম্পত্তিবাচক হিসাব, বিপরীত সম্পদ হিসাব। এখন তোমাদের যদি প্রশ্ন আসে, তোমাদের যদি প্রশ্ন থাকে যে বিপরীত সম্পদ জিনিসটা কি, তোমাদের যদি প্রশ্ন থাকে স্যার বিপরীত সম্পদকে, তো বিপরীত সম্পদকে এটা আমি তোমাদের বুঝাই দিব। বিপরীত সম্পদ খালি চিনলে হবে না, বিপরীত আয় চিনতে হবে, বিপরীত ব্যয় চিনতে হবে, সবকিছু তোমাকে চিনতে হবে, কেমন, প্রত্যেকটা চিনতে হবে আলাদা আলাদা। তো সঞ্চিতি অবচয় সরঞ্জাম, তার মানে এটা হচ্ছে একটা বিপরীত সম্পত্তি। কি সম্পত্তি বলো? বিপরীত সম্পত্তি। তার মানে এইখানে দেখো, এখানে কিন্তু আমরা বিপরীত সম্পত্তি বন্ধ করি না। বন্ধ কয়টা করি আমরা? সমাপনী দাখিলে দিয়ে বন্ধ করি কি? আয়, ব্যয়, উত্তোলন। তাহলে আমরা বিপরীত সম্পত্তিও বন্ধ করি না। তাহলে এখানে বলছে হচ্ছিল কোনটা শূন্য হয়ে যাবে, মানে বন্ধ করব কোনটা, কারণ এই আয় ব্যয় যখন উত্তোলন হিসাব যখন বন্ধ করি, বন্ধ করে ওটা ব্যালেন্সটা শূন্য হয়ে যায়। তো সেটা হচ্ছে হলো পরিষেবা। পরিষেবা মানে বুঝো তো, সেবা আয় মানে সার্ভিস রেভিনিউ। তাহলে এইটা, এই সেবা আয়টা মূলত কিসের ভিতর পড়ছে? এই আয়ের ভিতরে পড়ছে, সেবা আয়। তার মানে এই আয়টা আমরা কি করে দিব? বন্ধ করে দিব। এই আয়টা আমরা কি করে দিব? বন্ধ করে দিব। এই আয়টা আমরা কি করব? বন্ধ করে দিব। ঠিক আছে, এ বুঝছি কি বুঝি নাই? বুঝলে সবগুলো ক্লিয়ার লেখো। ওকে, মিরাজ স্যার, মাশাল্লাহ, ধন্যবাদ মিরাজ স্যার, দোয়া রাখবেন স্যার। আচ্ছা, বুঝতে পারছো সবাই? এটা সঠিক উত্তর হচ্ছে হলো পরিষেবা আয় মানে সেবা আয়। এরপর আসো, নিম্নের কোন লেনদেনের ফলে হিসাব সমীকরণের একটি দায় কমবে আরেকটি দায় বাড়বে? একটু বোঝো, নিচের কোন লেনদেনের ফলে হিসাব সমীকরণের, ওকে এই পাশে আসতে বলো, নিম্নের কোন লেনদেনের ফলে হিসাব সমীকরণে একটি দায় কমবে আর একটি দায় বাড়বে? একটি দায় কমবে এবং আরেকটি দায় বাড়বে। একটু দেখো, মানে একটি দায় মানে এল কমবে, আবার এল লায়াবিলিটিস বাড়বে। এটা কোন হিসাব সমীকরণের ফলে? এখন দেখো, প্রথমে ক দাগে বলছি কি? ধারে সেবা প্রদান। কি প্রদান? ধারে সেবা প্রদান। তো ধারে যদি সেবা দেই তাহলে জাবেদা কি হয়? ধারে সেবা দিলে হয় হচ্ছে হলো দেনাদার হিসাব ডেবিট বা প্রাপ্য হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট। আর যেহেতু ধারে সেবা দিয়েছি তো সেবা আয় হিসাব, আয় হিসাব ক্রেডিট। তো দেনাদার, তো আমরা দেনাদার আমাদের জন্য সম্পদ, এখানে সম্পদ বৃদ্ধি পায়, আর সেবা আয়ের ফলে আয় বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাহলে এখানে প্রশ্নে বলছে কি? এখানে প্রশ্নে বলছে হচ্ছে হলো দায় বৃদ্ধি দায় হ্রাস, কিন্তু এখানে হচ্ছে হলো দেখো দায়ের কোনো নামগন্ধ নাই, তার মানে এটা সঠিক উত্তর নয়। বুঝতে পারলা? এরপরে দেখো, পাওনাদারকে চেকের মাধ্যমে প্রদান। পাওনাদারকে চেকের মাধ্যমে প্রদান, তাহলে পাওনাদারকে যেহেতু আমরা প্রদান করছি তার মানে দায় হ্রাস পাবে। পাওনাদার হিসাব ডেবিট, আর যেহেতু চেকের মাধ্যমে দিয়েছি ব্যাংক হিসাব ক্রেডিট। এখন দেখো, পাওনাদারকে যেহেতু আমরা টাকা পরিশোধ করে দিছি, তাহলে পাওনাদারকে পরিশোধ করলে দায় হ্রাস পায়। আর ব্যাংক হচ্ছে আমাদের জন্য একটা সম্পদ, ব্যাংকে যে টাকা জমা রয়েছে এটা আমাদের জন্য একটা সম্পদ। তাহলে আমরা যখন এই ব্যাংকের টাকাটা আমরা পাওনাদারকে দিয়ে দিচ্ছি, তখন আমার সম্পদটা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে, আমার টাকাটা চলে যাচ্ছে। তার মানে এখানে কিন্তু দায় হ্রাস পাচ্ছে, সম্পদ হ্রাস পাচ্ছে। কিন্তু আমার প্রশ্নে কি বলছে? একটি দায় কমবে আর একটি দায় বাড়বে, তার মানে এটাও সঠিক উত্তর নয়। এরপরটা আসো, পাওনাদারের বিলে স্বীকৃতি প্রদান। এটা একটু পরে বলছি। দেখো, দেনাদারের চেক প্রত্যাখ্যান, দেনাদারের চেক প্রত্যাখ্যান। তাহলে দেনাদারকে যখন আমরা চেক দেই, ঠিক আছে, তখন আমরা জাবেদা কি লিখি? ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এখন ওইটা যখন প্রত্যাখ্যান হয়, প্রত্যাখ্যান মানে কি? ওইটা যখন রিজেক্ট হয়, ফেরত চলে আসে, তখন ওইটা উল্টাই দিতে হবে, কারণ আমার তো আসলে দেনাদারটা হ্রাস পেল না, কারণ সে চেকটা তো প্রত্যাখ্যান হয়ে গেছে। তাহলে আমরা এখানে দেনাদার হিসাব ডেবিট করব, যেহেতু প্রত্যাখ্যান হয়ে গেছে দেনাদার হিসাব ডেবিট। আর যেহেতু চেকটা প্রত্যাখ্যান হয়ে গেছে, সো ব্যাংক হিসাব ক্রেডিট। দেখছো, কারণ ব্যাংকে তো টাকা বাড়েনি, আমরা দেনাদারের কাছ থেকে যে চেক পাইছি সেটা তো প্রত্যাখ্যান হয়ে গেছে, তাহলে আমি আর ব্যাংক হিসাব ডেবিট রাখবো? যখন আমি, দেখো সিম্পলি বুঝো, দেনাদারের নিকট থেকে যখন চেক পাইছিলাম, দেনাদারের নিকট থেকে যখন চেক পাইছিলাম তখন জাবেদা কি দিছিলাম? তখন জাবেদা দিছিলাম হচ্ছে হলো যেহেতু চেক পাইছি সেহেতু ব্যাংক হিসাব ডেবিট, আর দেনাদারের কাছ থেকে যেহেতু টাকা পাইছি সো দেনাদার ক্রেডিট, দেনাদার হিসাব ক্রেডিট। সম্পদ বৃদ্ধি পাইছিল, ব্যাংকে টাকা যেহেতু চেকের মাধ্যমে আমি পাইছি, আর দেনাদার যেহেতু টাকা পরিশোধ করে দিছে তাই সম্পদ হ্রাস পাইছে, কমে গেছে।
এখন যখন এটা প্রত্যাখ্যান হয়ে যাবে তখন এই যে জিনিসটা, এই জিনিসটা জাস্ট খালি কি হবে, উল্টে যাবে। দেখো এখানে ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট ছিল, আর এখানে আমরা দেনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট করছে। বুঝতে পারলা? সিম্পল এই জিনিসটা উল্টাই দিছি। তাহলে এখানেও যদি তুমি হিসাব সমীকরণ করো, এখানে কিন্তু আগেরটা চলে আসবে, সম্পদ বৃদ্ধি পাবে এবং এখানে সম্পদ হ্রাস পাবে। তাহলে দেখো আমার এখানে প্রশ্নে বলছে এল বৃদ্ধি এল মাইনাস হবে, তার মানে এই যে তিনটা, এই তিনটার একটা উত্তর না। তাইলে স্যার আমি 100% শিওর সঠিক উত্তর হবে ঘ। তো এটা তো বোঝাই যায় যে সঠিক উত্তর হবে গ, কিন্তু এই গর জাবেদাটা তোমরা অনেকে জানো না। এইটা তোমাদের অ্যাডমিশন যখন তোমরা দিবা তখন এই টাইপের জাবেদাগুলো একটু শিখে নিতে হবে, কেমন? এবং হিসাব সমীকরণ, তার মানে দেখো এই কোশ্চেনটা কিন্তু অল অ্যাবাউট হিসাব সমীকরণ থেকে আসছে। এবং ঢাকা ইউনিভার্সিটি বিগত সালে কোশ্চেন সলভ করলে তুমি বুঝতে পারবা যে হিসাব সমীকরণ থেকে একটা প্রশ্ন আসবে। তা তুমি পারবা কিনা বলো? না পারার কি আছে বলো? অভ্যন্তরীণ ব্যবহারকারী, বাহ্যিক ব্যবহারকারী একটা পাইলাম, আরেকটা পাইলাম হচ্ছে হলো এই যে একটা দায় বাড়বে একটা দায় কমবে। হিসাব সমীকরণ থেকে প্রশ্ন আসছে, না পারার কি আছে তুমি বলো? ঠিক আছে, এবার আসো, এবার হচ্ছে আমরা এখানে দেখো পাওনাদারকে বিলে স্বীকৃতি প্রদান। এটা পাওনাদারকে যখন আমরা একটা বিলে স্বীকৃতি প্রদান করি তখন কি হয়? পাওনাদার হ্রাস পায়, পাওনাদার কমে যায়। আর যেহেতু বিলে স্বীকৃতি দিয়েছি, এটা অবশ্যই এই বিলের টাকাটা আমাদের দিতে হবে। সো প্রদেয় বিল হিসাব ডেবিট, প্রদেয় বিল হিসাব ডেবিট। আর যেহেতু পাওনাদারকে আমরা বিলে স্বীকৃতি দিয়েছি, সেহেতু পাওনাদার হ্রাস পাবে, সো পাওনাদার হিসাব ক্রেডিট। তো এখানে কি হচ্ছে, একটা দায় বৃদ্ধি পাচ্ছে আবার একটা দায় হ্রাস পাচ্ছে, তার মানে সঠিক উত্তর ডেফিনেটলি কি গ। এখন এটা বাস্তবে কেমন তুমি জানো? একদম সিম্পল, কিন্তু বাস্তবেও হয়। মনে করো তুমি এক লোকের কাছে টাকা পাও 10,000 টাকা, জন্টু মিয়ার কাছে। জন্টু মিয়ার কাছে তুমি 10,000 টাকা পাও, জন্টু মিয়ারে তুমি বলছো যে ভাই আমার টাকা 3 মাসের ভিতরে পরিশোধ করতে হবে। কেমনে? এই যে আমি আপনার একটা কাগজ লিখে পাঠাইলাম, এই কাগজে লেখা আছে যে জন্টু মিয়া শরীফুল স্যারকে 3 মাসের ভিতর টাকা পরিশোধ করতে বাধিত থাকবে। এটা লেখার পরে এবার তুমি জন্টু মিয়ার ওই কাগজটা পাঠাই দিচ্ছ, জন্টু মিয়া কি করছে, ওইতে স্বীকৃতি দিছে, মানে সাইন করে দিছে, সিগনেচার করে দিছে। ঠিক আছে, বুঝতে পারলা? এবার তুমি ওইখানে সিগনেচার করে দিবা, মানে তুমি দিবা না, মানে ঝন্টু মিয়া তোমারে করে দিল সিগনেচার। এবার কি হলো, ঝন্টু মিয়া যখন বিলেস তোমার স্বীকৃতি প্রদান করলো, তখন কিন্তু ঝন্টু মিয়ার যে পাওনাদার ছিল, দায় বৃদ্ধি পাইলে কি হয়, হ্রাস হয়। তাহলে পাওনাদার কিন্তু এবার কি হয়ে যাবে, দায় বৃদ্ধি পাইলে হ্রাস হয়, কিন্তু দায় যদি হ্রাস পায় তাহলে কি হয়ে যায়, ডেবিট হয়ে যায়। তাহলে পাওনাদার যেহেতু বিলে স্বীকৃতি দিয়ে দিছে, সো পাওনাদার নামক যে দায়টা, এই দায়টা হ্রাস পাবে, তা দায় হ্রাস পাইলে কি হয়, ডেবিট হয়। এই জন্য আমরা পাওনাদার হিসাব তোমার হচ্ছে হলো দায়ের, যদি দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়, কিন্তু দায় হ্রাস পাইলে ডেবিট হয়। আমরা উল্টা লিখছি, আমি এটা উল্টা লিখে ফেলছি আমি, সরি, দেখছো বুঝানোর সময় আসছে। তাইলে যেহেতু বিলের স্বীকৃতি দিয়ে দায়ের হ্রাস পাচ্ছে, সো পাওনাদার হিসাব ডেবিট হবে, পাওনাদার হিসাব ডেবিট। ঠিক আছে, বুঝাইতে যায় মাথায় চলে আসছে। ঠিক আছে, মেন্টোস খাইয়ে ফেলছি আমি। পাওনাদার হিসাব ডেবিট, আর তোমার হচ্ছে প্রদেয় বিল হিসাব ক্রেডিট। ঠিক আছে, এখানে দায় হ্রাস পাচ্ছে, দায় হ্রাস পাইছে এই জন্য ডেবিট হয়েছে। ঠিক আছে, আর হচ্ছে হলো প্রদেয় বিল নামক দায় বৃদ্ধি পাইছে। অলরাইট, এই বুঝতে পারলা? এই বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? ওকে, বুঝতে পারছো সবাই? তার মানে এখানে এইটাই হচ্ছে হলো সঠিক উত্তর, যে একবার দায় হ্রাস পাচ্ছে আর একবার দায় বৃদ্ধি পাইছে। সবাই যদি বুঝে থাকো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং ঢাবির লেটেস্ট কোশ্চেন, গত বছর আসছে। যদি বুঝে থাকো সবাই একটু ক্লিয়ার লেখো। বুঝলা? ওকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এই টাইপের একটা প্রশ্ন সব সময় আসে, সব সময়। তুমি কোশ্চেন বিগত সালে কোশ্চেন সলভ করতে গেলে দেখবে এই টাইপের একটা কোশ্চেন সব সময় চলে আসে। সেটা হচ্ছে নাকি সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য। এই প্রশ্নটাই বারবার আসে, হ্যাঁ, সব ভার্সিটিতেই আসে, সব ভার্সিটির জন্য এটা 5 স্টার একটা কোশ্চেন। সমাপনী মজুত পণ্য কম দেখানো হয়
যদি সমাপনী মজুত পণ্য কম দেখানো হয় নিট লাভে এর প্রভাব কি হবে। এখন তোমার কাছে আমি একটা কোশ্চেন করি, সমাপনী মজুত পণ্য কার উপাদান জানো? বিক্রিত পণ্যের ব্যয়ের উপাদান। দেখো ভালো মতন বুঝছো, বিক্রিত পণ্যের ব্যয় শব্দ। স্যার সমাপনী মজুত পণ্য দেখলে আগে ধরে নেবা বিক্রিত পণ্যের ব্যয়। বুঝো, একদম বেসিক থেকে বুঝো বিক্রিত পণ্যের ব্যয়। এখন বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতর কি আসে, কি আসে বলো? প্রথমে আসে হচ্ছে, আমি একটু সংক্ষেপে লিখলাম, মজুত, প্রারম্ভিক মজুত। এরপর কি আসে? যোগ নিট ক্রয়। এরপর কি আসে? যোগ প্রত্যক্ষ খরচ, মানে ক্রয় সংক্রান্ত যে খরচগুলো, প্রত্যক্ষ খরচ। এবং লাস্টে সবার শেষে আমরা সমাপনী মজুদ কি করি? মজুদ বিয়োগ করে দিই। এখন তোমার এখানে মাথায় রাখতে হবে বা বুঝতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে হলো এই যে বিক্রিত পণ্যের ব্যয়, এটার নামই লেখা আছে, এটা কিন্তু বেসিক্যালি একটা ব্যয়, একটা এক্সপেন্স। এখন এই ব্যয়ের ভিতরে সমাপনী মজুদটা আমরা বিয়োগ করি। সমাপনী মজুদটা কি করি আমরা বলো? বিয়োগ করি। এখন একটা ব্যয়ের ভিতরে যে আইটেমটা বিয়োগ করার কথা, সেটা যদি আমরা বিয়োগ না করি, তাহলে ব্যয় কি বেশি দেখাবে না কম দেখাবে? অবশ্যই ব্যয় বেশি দেখাবে। তার মানে বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখাবে। যদি সমাপনী মজুদ পণ্য কম দেখানো হয়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কি দেখাবে বলো? কি দেখানো হবে বলো? বেশি দেখানো হবে। এইটা আগে বুঝতে হবে। কেন বেশি দেখানো হবে? কারণ এই সমাপনী মজুদ পণ্য থাকে বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে। কথা বুঝতে পারতেছো? সমাপনী মজুদ পণ্য থাকে কিসের ভিতরে? বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে। আর বিক্রিত পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুদ পণ্য আমরা লাস্টে কি করি? বিয়োগ করি। লাস্টে আমরা কি করি? বিয়োগ করি। এখন এই বিয়োগটা যদি না করি, এই যেখানে বলছে যে কম দেখানো হয়, কম মানে কি আমরা এটা বিয়োগ করি নাই, তাহলে বিয়োগ যদি আমরা না করি তাহলে কি হবে? আমার ব্যয়টা কি হবে? বেশি দেখানো হবে। ব্যয়টা কি হবে? বেশি দেখানো হবে। আর যদি বিয়োগ করি তাহলে ব্যয়টা স্বাভাবিক দেখাবে। এখন আমরা বিয়োগ করি নাই, তার মানে এটা কম দেখানো হয়েছে। কম দেখানো মানে কি? ব্যয় বেশি দেখানো হয়েছে। এখন ব্যয় যদি তোমার বেশি দেখানো হয়, ব্যয় যদি কি দেখানো হয়? বেশি দেখানো হয়, তাহলে মোট লাভ বলো আর নিট লাভ বলো, হ্যাঁ, ব্যয় যদি তোমার বেশি দেখানো হয় তাহলে মোট লাভ নিট লাভ দুইটাই কম দেখানো হবে। ব্যয় যদি বেশি দেখানো হয় তাহলে আয় যেটা আছে ওইটা তো ফিক্সড, এবার ব্যয় তুমি বেশি দেখাইছো, ব্যয় তুমি কি দেখাইছো? বেশি দেখাইছো। তার মানে এই নিট মুনাফা ডেফিনেটলি তোমার কি দেখাবে? নিট মুনাফা মোট মুনাফা কম দেখাবে। এখন প্রশ্নে বলছে নিট লাভে এর প্রভাব কি হবে? নিট লাভে এর প্রভাব কি হবে? দেখাই যাচ্ছে নিট লাভ কম দেখাবে। তাহলে নিট লাভে কোনো প্রকার প্রভাব নেই? অবশ্যই প্রভাব আছে, এই যে তো কম দেখাচ্ছে, প্রভাবিত হচ্ছে। মোট লাভে অতিরিক্ত দেখানো হয়, আচ্ছা এখানে তো মোট লাভেও আমরা কি দেখাইছি বলো? মোট লাভেও কম দেখানো হয়েছে, তার মানে এটা জীবনেও না। এরপরে আসো, নিট লাভে অতিরিক্ত দেখানো হয়, এই যে নিট লাভে কম দেখানো হয়। আরে বাবা, ব্যয় বেশি মানে হচ্ছে হলো মুনাফা কম, ব্যয়ের সঙ্গে মুনাফার বিপরীতমুখী সম্পর্ক। তার মানে নিট লাভে অতিরিক্ত দেখানোর কোনো সুযোগ নাই। নিট লাভ কম দেখানো হয়, এই যে নিট লাভ কম দেখানো হয়, নিট লাভ কম দেখানো। শুধুমাত্র নিট লাভ না, মোট লাভও কম দেখানো হয়, কারণ আমি ব্যয় বাড়াই দেখাইছি। সঠিক উত্তর খ। সঠিক উত্তর কি? খ। বুঝছো কি বুঝো নাই বলো? অ্যাকাউন্টিং তোমাদের আমি মুখস্থ করতে দিব না, বুঝছো? আর অ্যাকাউন্টিং যদি শরীফুল স্যারের কাছে পড়ো, অ্যাকাউন্টিং তোমার প্রথমত আমি মুখস্থ করতে দিব না, দ্বিতীয়ত তোমাকে আমি এমন ভাবে পড়াবো যাতে তুমি একটা জিনিস গভীরে যাইতে পারো। ঠিক আছে? গভীরে ওই রিলেটেড যত কোশ্চেন আসে। দেখো এখন কিন্তু তুমি জানো, এখন তুমি জানো, ধরো এখানে যদি বলতো বেশি দেখানো, দেখো তুমি যদি এই যে বুঝে পড়ছো এটার সুবিধা কি। ধরো এবার সমাপনী মজুত পণ্য বেশি দেখাইছে, তার সমাপনী মজুত পণ্য যদি বেশি দেয় তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কি কম দেখানো হবে। তাহলে ব্যয় যদি কম দেখানো হয় তাহলে মুনাফা কি দেখানো হবে? বেশি দেখানো হবে। দেখছো ওই যে মমতাজের গান হয়ে গেল না, সম্পর্ক বদলে গেল একটি পলকে। এই যে এনে যদি বেশি হয় এইখানে প্রভাব চলে আসবে। এরপরে আরো আছে, সেগুলো সামনে। আজকে যদি শব্দই বলবো কি স্যার ভালোই লাগতেছে না, আমি বেশি আলোচনা করতেছি না, যতটুকু লাগবে ততটুকু। ঠিক আছে? যেটা ইম্পর্টেন্ট ওইটা একদম তোমার হাফেজ বানাই দিব, যেটা একটু কম গুরুত্বপূর্ণ ওটা হাফেজ বানাবো না, ভয় নাই। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো এইখানে প্রশ্নে বলছে যে ভাই বিক্রয়যোগ্য পণ্য কত? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? এখন দেখো বিক্রয়যোগ্য পণ্যের সূত্রটা কি? বিক্রিত পণ্যের ব্যয় না, কিন্তু বিক্রয়যোগ্য পণ্য। আগে সূত্রটা আমি লিখে দিই, সুন্দর মতন সূত্রটা নোট করে রাখো। বিক্রয়যোগ্য পণ্য, বিক্রয়
যোগ্য পণ্য। এটা কিন্তু তোমাদের লিফো ফিফোর চ্যাপ্টারে আসে, ঠিক আছে? লিফো ফিফোর যে চ্যাপ্টারটা, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায়। প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয়, প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয়, এইটা হচ্ছে হলো তোমার কি বলো, বিক্রয়যোগ্য পণ্যের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বুঝতে পারলা? হ্যাঁ, আচ্ছা, তোমাদের কিন্তু টি শার্ট আছে আজকের ক্লাসে। আজকের ক্লাসে সর্বোচ্চ, যারা শরীফুল স্যারকে ভালোবাসো, সর্বোচ্চ মেনশন দিবা তোমার ফ্রেন্ডদের, সর্বোচ্চ মেনশন দিবা। যারা আজকে সর্বোচ্চ মেনশন দিবা তাদের জন্য কিন্তু কমার্স সেন্টার্সের পক্ষ থেকে কাস্টমাইজ টি শার্ট গিফট আছে, যেটা তোমার বাসায় পৌঁছে দেওয়া হবে, ঠিক আছে? সো ফ্রেন্ডদের যারা মেনশন দিবা তারাই কিন্তু সর্বোচ্চ মেনশন যারা দিবা কমেন্টে, তাদের ভিতর থেকে একজনকে চুজ করে আমরা দিব, ঠিক আছে? সো চলো দেখো, এটা হলো বিক্রয়যোগ্য পণ্যের সূত্র, মানে যে পণ্যটা আমরা বিক্রি করতে পারবো বছরের শুরুতে আর যা ক্রয় করছি, যা বছরের শুরুতে যা ছিল আর যা ক্রয় করছি, এই দুইটা মিলেই তো এইগুলোই তো আমি বিক্রি করতে পারবো, সেইগুলোই হলো বিক্রয়যোগ্য পণ্য। তো দেখো এখানে প্রথমে দেওয়া আছে কি ভাই, প্রারম্ভিক মজুদটা দেওয়া আছে। তো প্রারম্ভিক মজুদ দেওয়া আছে, এরপরে কি, এরপরে যদি দেখো সমাপনী মজুদ দেওয়া আছে, যেটা আমার এখানে লাগবে না। আরেকটা দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয়, এটা দেওয়া আছে। তো এক্ষেত্রে আমাদের সূত্রের সঙ্গে, আমরা যে সূত্রটা জানি, এই সূত্রের সঙ্গে দেখো উদ্দীপক মিলতেছে না। এই অ্যাডমিশনের কোশ্চেনগুলোর এই জায়গায় হলো প্যারা, এই জায়গায় হচ্ছে হলো প্যারা, যে তোমার সূত্রের সঙ্গে দেখবা মিলতেছে না। তো এক্ষেত্রে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে হলো বিক্রিত পণ্যের ব্যয়। এক্ষেত্রে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের ক্ষেত্রে, মানে ধরো এরকম প্রারম্ভিক মজুদ আর ক্রয় দেওয়া নাই, সেক্ষেত্রে বিক্রয় যোগ্য পণ্য সমান সমান সমাপনী মজুদ প্লাস বিক্রিত পণ্যের ব্যয়, ঠিক আছে? এইটা একটা ভিন্ন সূত্র, ঠিক আছে? যদি এইভাবে নির্ণয় করতে না পারো তখন তুমি, তবে মেইন সূত্র কিন্তু বাবা এইটা, মেইন সূত্র কিন্তু এইটা, সারা জীবন মনে রাখবা, মেইন সূত্র কিন্তু এইটা। কিন্তু এই সূত্রটা যদি না থাকে তখন তুমি এইভাবে করবা, যে বিক্রয়যোগ্য পণ্য সমান সমান সমাপনী মজুদ প্লাস বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে সমাপনী মজুদ আছে কত? সমাপনী মজুদ আছে হচ্ছিল তোমার 30,000, আর বিক্রিত পণ্যের ব্যয় কত? বিক্রিত পণ্যের ব্যয় আছে হচ্ছিল 70,000। তাহলে 30 আর 70 কত? 1 লাখ। সঠিক উত্তর গ। ক্লিয়ার? বুঝছো কি বোঝা নাই সবাই? ক্লিয়ার? ঠিক আছে, তোমার এমসিকিউ রিটেন দুইটার দায়িত্ব কমার্স সেন্টার্সের। শুধু দেখবা ফ্রি কন্টেন্ট যত দেখবা বাংলাদেশ সব দেখবা এমসিকিউ, কিন্তু তুমি ধরা খাবা যে রিটেনে। তুমি ধরা খাবা কোথায় যায় বলো? রিটেনে। ওই রিটেনের উপরে পূর্ণাঙ্গ কোর্স বলো, পেইড ব্যাচ বলো, ফ্রি ক্লাস বলো, স্টাডি ম্যাটেরিয়াল বলো, এটা দিবে হচ্ছিল কমার্স সেন্টার্স। তো তুমি যে জিনিসটা সব জায়গায় ইম্পর্টেন্স পাবা না, সেই জিনিসটাই তোমাকে কমার্স সেন্টার্স দিবে, এটা তুমি 100% শিওর থাকো ইনশাল্লাহ, ঠিক আছে? যেটা তুমি কোথাও পাবা না সেইটা তুমি পাবা হচ্ছে কমার্স সেন্টার্সে। কেমন? একদম পুরো আলাদা রিটেন কোর্স রাখছি তোমাদের জন্য, খালি সাথে থাকো, দেখবা সামনে কি পাও, কি কি রাখছি তোমাদের জন্য। কেমন? দেখো, নিচের কোনটি কোম্পানির শেয়ার হোল্ডারদের সত্ত্বের অংশ নয়? ঠিক আছে, কোনটি শেয়ার হোল্ডারদের সত্ত্বের অংশ নয়? আচ্ছা, শেয়ার হোল্ডারদের সত্ত্বের অংশ, এখানে কিন্তু প্রশ্ন বলছে নয়, মানে না কোনটা? সংরক্ষিত যে মুনাফা, এটার উপরে শেয়ার হোল্ডারদের সত্ত্ব থাকে, ঠিক আছে? মানে নিট মুনাফার যে অংশ আমরা ভবিষ্যতের জন্য কি করে রাখি? সংরক্ষণ করে রাখি। তো যেটা অংশটা আমরা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখবো, সেই অংশটা ডেফিনেটলি আমাদের জন্য কি? আমাদের এই শেয়ার হোল্ডারদের সত্ত্ব মানে কি বোঝো? সত্ত্ব মানে হচ্ছে হলো দাবি। মনে করো তুমি একটা কোম্পানির শেয়ার কিনছো, তুমি তো ওই কোম্পানির একটা সত্ত্ব আছে, তোমার দাবি আছে ওই কোম্পানির উপর, যেহেতু তুমি ওই কোম্পানির শেয়ার কিনছো, তুমি ওই কোম্পানির শেয়ার হোল্ডার বা একটা শেয়ারের মালিক। সো তুমি ওই কোম্পানির সংরক্ষিত মুনাফার উপর তোমার একটা দাবি আছে, ঠিক আছে? সংরক্ষিত মুনাফার উপর তোমার একটা কি আছে? দাবি আছে। কেমন? ওকে। সো সাধারণ সঞ্চিতি মানে কি?
কোম্পানি মনে করো ভবিষ্যতের চিন্তা করে, হ্যাঁ, তার নিট মুনাফার ছোট ছোট অংশ বিভিন্ন সঞ্চিতি করে থাকে, সঞ্চিতি তৈরি করে থাকে। তো তার ভিতরে একটা হচ্ছে হলো সাধারণ সঞ্চিতি। তো এই সঞ্চিতিটার উপরেও শেয়ার হোল্ডারদের কি থাকে? দাবি থাকে। কেমন? আচ্ছা, মূলধন সঞ্চিতি, এই সঞ্চিতির উপরেও, মূলধন সঞ্চিতি মানে তো বুঝছো যে ওই শেয়ার হোল্ডারদের লাভের একটা অংশ এখানে রেখে দেয় মূলধন সঞ্চিতি নামে। সো এটাও কি? এটাও হচ্ছে হলো তোমার শেয়ার হোল্ডারদের এটার প্রতি দাবি থাকে। বাট কোম্পানি মানে যখন তোমার টাকাটা অন্য একটা কোম্পানির শেয়ারে বিনিয়োগ করবে তখন ওইটার উপরে কিন্তু তোমার আর দাবি থাকবে না। তো শেয়ারে যে বিনিয়োগটা হয় ওইটার উপরে শেয়ার হোল্ডারদের কোনো কি থাকে না? দাবি থাকে না। এটা ওয়ান কাইন্ড অফ মুখস্থই করে ফেলবা, ঠিক আছে? এই রিলেটেড অনেক একটা তোমাদের আমরা শীট দিয়ে দিব। সো ওইগুলো এই সব দেখবে এক জায়গায় গুছাই দেওয়া আছে, ঠিক আছে? যেগুলো মুখস্থ করার ওগুলো এক জায়গায় গুছাই দিব, প্যারা নাই। কেমন? আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের একটু বলে নিই, সেটা হচ্ছে হলো একদম ইন শর্ট, আমি জাস্ট কয়েক সেকেন্ডের ভিতর বলছি। সেটা হচ্ছে হলো আমাদের একটা পূর্ণাঙ্গ কমপ্লিট কোর্স আছে সি ইউনিটের উপরে। কোর্সটার নাম হচ্ছে হলো কমার্স সেন্টার্স, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমরা টোটাল 12টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি দিতে পারবা, ডিইউ থেকে শুরু এবং ডিসিইউ থেকে তোমার হচ্ছে হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পর্যন্ত যতগুলো ইউনিভার্সিটি এর ভিতরে আছে, আর ইউ, জিএসটি, ঠিক আছে, কেইউ, এই সবগুলো ইউনিভার্সিটিতে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট তোমরা আমাদের এই কোর্সে পাবা। দ্যাটস এই কোর্সটা একটা আমাদের পূর্ণাঙ্গ একটা কমপ্লিট কোর্স। টিচার প্যানেল দেখতে পাচ্ছ, বাংলাদেশের সব থেকে অভিজ্ঞ টিচার প্যানেল তোমাদের জন্য আমরা রেখেছি আমাদের এই কোর্সে। এখানে মহাসিন স্যার আছেন বাংলার জন্য, সুফিয়ান ভাইয়া রয়েছেন, তারপর রাকিব স্যার আছে হিসাব বিজ্ঞানের জন্য, এদিকে মোহাইমিনুল স্যার আছে ইংরেজির জন্য, আমি আছি হিসাব বিজ্ঞানের জন্য, শিমুল স্যার আছেন, ঠিক আছে? সো এখানে যত শিক্ষকদের তোমরা দেখছো সবাই যার যার জায়গায় খুবই এক্সপার্ট এবং দীর্ঘদিন যাবত তারা এই অ্যাডমিশন সেক্টরটা নিয়ে কাজ করতেছে। দ্যাটস ওয়াই আমি তোমাদের মানে তাদেরকে তোমাদের জন্য কিন্তু আমি এখানে এনেছি। সো এই কোর্সটায় তোমরা টোটাল 300টা ক্লাস পাবা, লাইভ ক্লাস 300টা। অ্যান্ড এই 300টা ক্লাসে তোমার ঢাবি থেকে শুরু করে যতগুলো ইউনিভার্সিটি আছে একদম 100% কাভার হবে, ঠিক আছে? 300+ ক্লাস পাবা ইনশাল্লাহ। এবং এর উপরে তোমরা 200টা এক্সাম দিতে পারবা। এই যার অ্যাডমিশনে তো এক্সাম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই না? খালি পড়লেই তো হবে না, তোমার এক্সাম দিতে হবে না? সো আমরা এক্সামটা এমন ভাবে সেট আপ করছি যে তোমরা পরীক্ষা দিবা সারা বাংলাদেশি স্টুডেন্টের সঙ্গে। তুমি অফলাইনে একটা কোচিংয়ে পড়লে কিন্তু ওই রুমের ভিতরে যে কয়টা স্টুডেন্ট থাকে সেই কয়টা স্টুডেন্টের ভিতর তোমার কম্পিটিশন হয়। কিন্তু আমরা তোমার এখানে এক্সামটা অনলাইনে নেওয়ার দরুন সুবিধাটা হলো এটা, তুমি বাংলাদেশের সব স্টুডেন্টের সঙ্গে কম্পেয়ার করতে পারবা যে তুমি তোমার অবস্থানটা কোথায় আছে। কেমন? আচ্ছা, আর আমাদের কোর্সে যুক্ত হইলে আজকে পর্যন্ত, আজকে রাত 12টা পর্যন্ত আমাদের কোর্সে যারা ভর্তি হবে সবাই টি শার্ট পাবে, যারা, ঠিক আছে? এবং কোর্স ফি 8,000 টাকা বেসিক্যালি, এটা মাত্র এখন 3,999 টাকায় তোমরা পারচেস করতে পারবা। এখানে তুমি ডিও মানে যে কোর্সের সঙ্গে যে স্টাডি ম্যাটেরিয়াল গুলো পাবা, ডিউ রিটেন বুক পাবা, মানে ডিউ টার্গেট বুক, তারপর হচ্ছে হলো তোমার হচ্ছে হলো প্রিন্টেড লেকচার শিট পাবা, বাংলা বিরোচন বই পাবা, ভোকাবুলারি বই পাবা, প্রিন্টেড কোর্স প্ল্যান পাবা, এমসিকিউ ওএমআর শিট পাবা হার্ড কপি, তারপর অধ্যায় ভিত্তিক পরীক্ষা দিতে পারবা, ফাইনাল মডেল টেস্ট থাকবে প্রাইজ মানি সহ, এক ফিতে 8 থেকে 10 মাস সার্ভিস পাবা। এবার তো একবার ভর্তি হইলে একদম 8 থেকে 10 মাস পড়তে পারবা, আর একটা টাকাও তোমাকে কমার্স সেন্টার্সে দিতে হবে না বা মোদের বিদ্যালয়কে দিতে হবে না, একটা টাকাও। জাস্ট তুমি একবার ভর্তি হবা, পুরো 8-10 মাসের সার্ভিস নিবা ইনশাআল্লাহ। যতগুলো ইউনিভার্সিটি আছে সব কভার হবে, সব সাবজেক্ট, একটা সাবজেক্টও বাকি থাকবে না। বাকি থাকলে তুমি শরীফুল স্যারের কাছ থেকে বুঝে নিবা। ডিসকাশন গ্রুপ এটা তোমাদের থাকবে, এখানে তোমরা প্রবলেম সলভ আউট করবে, আমরা স্যাররাও থাকবো ইনশাআল্লাহ। সো এইখানে এই দক্ষ টিচার প্যানেল, তুমি টিচারদের ক্লাস এবং সর্বোচ্চ ফ্রি ক্লাস আমরা দিচ্ছি। দেখো এই যে তোমাদের যে আমরা ফাউন্ডেশন কোর্সটা আনছি একদম 25 তারিখ পর্যন্ত, বাংলাদেশে কে পড়াচ্ছে বলো? তোমরা সি ইউনিট কমার্সের পোলাপানরা হলো সবচাইতে অবহেলিত, সেই তোমাদেরকে আমরা সবচাইতে বেশি গুরুত্ব দেই। ইভেন আমাদের যে মোদের বিদ্যালয় চ্যানেলটা তোমরা জানো এটা সম্পূর্ণ কমার্সের উপর ডিপেন্ড করা একটা চ্যানেল। অ্যান্ড আমাদের যে কমার্স সেন্টার নিউ প্রতিষ্ঠান অ্যাডমিশনের জন্য, এটাও কিন্তু শুধুমাত্র সি ইউনিটের জন্য আমরা করছি, অন অ্যান্ড অনলি সি ইউনিটের জন্য। সো তোমাদের অবহেলা করার আর কোনো সুযোগ নাই। কেমন? ওকে, চলো আমরা এবার যাই। একটি কোম্পানির মোট মালিকানা সত্ত্ব পরিবর্তন হবে না কখন? মালিকানা সত্ত্ব কখন পরিবর্তন হবে না? দেখো, কোম্পানি যখন লভ্যাংশ ঘোষণা করে, কোম্পানি যখন শেয়ার ইস্যু করে, কোম্পানি যখন রাইট শেয়ার ইস্যু করে, কোম্পানি যখন পরিচালকদের ঋণ দেয়, কেমন? কোম্পানি যখন লভ্যাংশ ঘোষণা করে, দেখো লভ্যাংশ ঘোষণা, ঘোষিত লভ্যাংশ বা লভ্যাংশ ঘোষণা, এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা চলতি দায়। কি দায়? চলতি দায়।
তো দায়ের সঙ্গে এখানে বলছে হলো মোট মালিকানা সত্ত্ব পরিবর্তন হবে না। তো লভ্যাংশ ঘোষণা করলে এটা অবশ্যই মালিকানা সত্ত্ব পরিবর্তন হয়, কারণ এই লভ্যাংশটা এটা কিন্তু আমরা মালিকানা সত্ত্ব বা সংরক্ষিত আয়তে নেই। সংরক্ষিত আয়, কারণ কি সংরক্ষিত আয়কে তোমার এই লভ্যাংশ যে ঘোষণাকৃত যে লভ্যাংশ এটা হ্রাস করে। ঠিক আছে, কি করে বলো? হ্রাস করে, মনে রাখবো মালিকানা সত্ত্বকে হ্রাস করে দেয়। এবার দেখো কোম্পানি শেয়ার ইস্যু করে, তো কোম্পানি যখন শেয়ার ইস্যু করে তখন কোম্পানি তো মূলধন পায়, তাহলে মূলধন পাইলে মালিকের দাবি ডেফিনেটলি কি বাড়বে। ঠিক আছে, দাবি বাড়বে। সো এটাও মালিকানা সত্ত্ব পরিবর্তন হচ্ছে। মালিকানা সত্ত্ব মানে মালিকের দাবি। কোম্পানি রাইট শেয়ার ইস্যু করে, রাইট শেয়ার মানে তো বুঝো, কোম্পানি রাইট শেয়ার ইস্যু করে মানে কি কোম্পানির যারা শেয়ার হোল্ডার রয়েছে পুরনো তাদেরকে যে রাইট শেয়ারটা ইস্যু করা হয়। তো এই যে রাইট শেয়ার যেটা ইস্যু করা হয়, এই রাইট শেয়ারটার ফলেও কিন্তু দেখো যে কোনো শেয়ার ইস্যু করলেই তোমার মালিকানা সত্ত্ব পরিবর্তন হবে। ঠিক আছে, সেটা যে শেয়ারই হোক না কেন। কেমন? এবার দেখো কোম্পানির পরিচালকদের ঋণ দেয়, কোম্পানি পরিচালকদের যখন ঋণ দেয়, কোম্পানি কিন্তু ঋণ দিচ্ছে পরিচালকদের। তো এর ফলে কি হচ্ছে, ওই পরিচালকদের যখন কোম্পানি ঋণ দিচ্ছে এর ফলে কিন্তু মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ এই যে যারা পরিচালক এরা কিন্তু প্রতিষ্ঠানের অংশ, এরা প্রতিষ্ঠানের কি বলো অংশ। সো কোম্পানি যখন তাদেরকে ঋণ দেয় এর ফলে আসলে মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন ঘটে না। কেমন? আচ্ছা আচ্ছা, এরপরে আসো 13 জুন তারিখে দেখো এখানে বলছে এটা হচ্ছে একটা শর্ত, বিক্রয় শর্ত। এটা হলো কি একটা শর্ত। 750 টাকার বাকিতে বিক্রয় করা হয়। 16 জুন তারিখে 50 টাকার বিক্রয় ফেরত আসে। 23 জুন তারিখে সম্পূর্ণ অর্থ পাওয়া গেলে প্রাপ্ত অর্থের পরিমাণ কত। তার মানে এই শর্ত রিলেটেড কোশ্চেন কিন্তু ঢাবিতে আসে, শর্ত রিলেটেড কোশ্চেন। এই শর্ত রিলেটেড যত যা আছে সব তোমাকে ক্লিয়ার করতে হবে। যেমন দেখো তুমি কত টাকার বাকিতে পণ্য বিক্রি করছো? 750 টাকার। বুঝছো কয় তারিখে? 13 জুন তারিখে। তাহলে এখানে আমরা এটা লিখলাম 13 জুন। এখন দেখো 13 জুন তারিখে এখানে তুমি বলছো যে ভাই 10 দিনের ভিতর পরিশোধ করলে 2% বারটা নেট বা নিট 30 দিনের ভিতর পরিশোধ করতে হবে। এই শর্তটার মানে কি? এই শর্তটার মানে হচ্ছে 10 দিনের ভিতর তোমাকে পরিশোধ করতে হবে। 10 দিনের ভিতর পরিশোধ করলে তুমি 2% কি পাবা? ছাড় পাবা। এখন দেখো 13 জুন, তাহলে 13 জুন থেকে 10 দিন হয় কত? 23 জুন। এখন দেখো 13 জুনে তুমি 750 টাকার বিক্রি করছো এবং 16 জুন তোমার 50 টাকার ফেরত আসছে, তাহলে এই 50 টাকা বাদ, তাইলে থাকে কত টাকা? 700 টাকা। তাহলে তুমি অ্যাকচুয়ালি বিক্রি করছো কয় টাকার? 700 টাকা। 23 জুন তারিখে, কত জুন? 23 জুন। 23 জুন তারিখে তোমার হচ্ছে হলো সম্পূর্ণ অর্থ পাওয়া গেলে প্রাপ্ত অর্থের পরিমাণ কত। তাহলে দেখো 23 জুন, তাহলে এই তোমার হচ্ছে হলো 13 জুন থেকে 23 জুন এই মাঝখানে কত দিন আসে? 10 দিন আসে না? কত দিন? 10 দিন। তার মানে এই যে দেখো এই যে 10 দিন, ভালো মতন বুঝে, এই যে কয় দিন? 10 দিন। এই যে 10 দিন, যেহেতু এই 10 দিনের ভিতরে টাকাটা শোধ হয়ে যাচ্ছে, শোধ করা হচ্ছে, সেহেতু এখানে 2% বাড়টা আসবে। তাহলে আমার এই ফেরত যেটা, এটা বাদ দেওয়ার পর অবশিষ্ট ছিল কত? 700 টাকা। তাহলে 700 টাকার কত পার্সেন্ট? 2%। ঠিক আছে, হ্যাঁ, এটা এভাবে না লিখে এভাবে লিখবো আমরা, 700 মাইনাস 700 কত পার্সেন্ট? 2%। এখন দেখো তোমরা অনেকে বলো যে স্যার এই 2%টা কেমনে ক্যালকুলেটরে করবো, তাই না? 700 মাইনাস, তুমি কি করবা, এই যেহেতু 2, তুমি এই 2 এর সঙ্গে এই 7 এর গুণ দিবা, তাহলে 7 দুগুণ হয় কত? 14 হয় না? 7 দুগুণ হয় কত? 14। তাহলে তুমি প্রথম দুইটা মানে লাস্টের যে শূন্য থাকবে সেই দুইটা শূন্য বাদ দিয়ে দিবা। মানে যদি 1 থেকে 9 এর ভিতরে পার্সেন্টেজ করতে বলে, ঠিক আছে, তাহলে যে সংখ্যার উপরে করতে বলবে সেই সংখ্যার লাস্টের দুইটা শূন্য বা দুইটা সংখ্যা বাদ দিবা। তাহলে দুইটা সংখ্যা বাদ দিলে কত থাকে? 7 দুগুণে 14। তাহলে 700 থেকে 14 বিয়োগ করো। তা 700 থেকে 14 বিয়োগ করলে কত হয়? 6 হইলে হাতে 1, 2, 8 হইলে, ঠিক আছে, হাতে 1 কত? 600 তোমার হচ্ছে হলো 86। 686 কই? এই যে 686। উত্তর তো দুইটাই সঠিক। ঠিক আছে, এটাও সঠিক, এটাও সঠিক। তো এরকম থাকলে তুমি যে কোনো একটা দাগাইলেই হবে, খ দাগাইলেও হবে, গ দাগাইলেও হবে। ঠিক আছে, নো টেনশন। বুঝতে পারলা? তাহলে এই যে 2% কেমনে ক্যালকুলেশন করবা, বুঝতে পারছো? এই রিলেটেড ভিডিও আসতেছে, আমি বিস্তারিত বলে দিব। ঠিক আছে, এই 2% জায়গায় 3% করলে কত হয়? 3% হলে 3 সাথে 21 হইতো, আর এই দুইটা সংখ্যা বাদ যাইতো। বুঝতে পারলা? সহজ। নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়? নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়? দেখো পরিবর্তনশীল ব্যয় কি, এটা একটা খুবই কমন কোশ্চেন।
তো ব্যয় তো তিন ধরনের, একটা হচ্ছে হলো স্থায়ী ব্যয়, একটা হলো পরিবর্তনশীল ব্যয়, আর একটা হলো আধা পরিবর্তনশীল ব্যয়। তো এখানে বলছে যে হ্যাঁ ভাই পরিবর্তনশীল ব্যয় কি? তো পরিবর্তনশীল ব্যয় তোমরা মনে রাখবা উৎপাদন বাড়া কমানোর সঙ্গে, উৎপাদন বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে যে ব্যয়টা সম্পর্ক আছে, মানে উৎপাদন বাড়লে যে ব্যয়টা বাড়ে এবং উৎপাদন কমাইলে যে ব্যয়টা কমে, সেইটাকেই বলা হয় হচ্ছে হলো পরিবর্তনশীল ব্যয়। কি বলছে বলো? সেটাকে কি বলে বলো? পরিবর্তনশীল ব্যয়। তো দেখো বিমা খরচ এটা অলওয়েজ ফিক্সড, এটা অলওয়েজ কি ফিক্সড। বেতন এটা অলওয়েজ কি ফিক্সড, ঠিক আছে। কাঁচামালের সরলরৈখিক পদ্ধতিতে দেখো, সরলরৈখিক পদ্ধতিতে অবচয়, সরলরৈখিক পদ্ধতির বা স্ট্রেট লাইন মেথডের মেইন কাহিনীটা কি? যে সরলরৈখিক মানে কি প্রত্যেক বছর সমান থাকবে অবচয়, প্রত্যেক বছর অবচয় কি থাকবে? সমান থাকবে। তার মানে এটাও তো পরিবর্তন হয় না, ঠিক আছে। তাহলে প্রত্যক্ষ কাঁচামাল, দেখো কাঁচামাল মানে কি র মেটেরিয়াল। তুমি যখন একটা প্রোডাক্ট উৎপাদন করবা, ওইটার যে র মেটেরিয়াল বা কাঁচামাল যেটা, তুমি যদি উৎপাদন বাড়াও তাহলে তোমার কাঁচামাল কি লাগবে? বেশি লাগবে। তুমি যদি উৎপাদন কমাও তাহলে কাঁচামাল তোমার কি লাগবে? কম লাগবে। কেমন? অলরাইট। আচ্ছা, এই সর্বোচ্চ মেনশনকারীদের একটু স্ক্রিনশট রাখো তো, যারা মেনশন করছে সব থেকে বেশি, ওদের একটু স্ক্রিনশট রাখো। যে সব থেকে বেশি মেনশন করছে তাকে একটা টি শার্ট দিব, আমরা আজকে দিব ক্লাস শেষে। এই যে আমরা শেষের দিকে চলে আসছি, দেখো এই যে এই কোশ্চেন জাস্ট দেখবা, মানে এই ধরনের কোশ্চেন তোমার ঢাবিতে আসছে এবং এই গোছর আসছে, এই ধরনের কোশ্চেন মানে দেখেই উত্তর করে দিবা। মনে করো খালি তাকাবা, মনে করো কোশ্চেনের দিকে তাকাবা, উত্তর বের হয়ে যাবে। কেমনে? এই দেখো এই যে এখানে বলছে নতুন অনুপাত, কিন্তু আমি তোমার এখানে আরেকটা জিনিস একটু বইলে রাখি ফর ইওর কাইন্ড ইনফরমেশন। আমরা যখন এগুলোর উপরে বিস্তারিত বেসিক ক্লাস আনবো, অংশীদারিটা অংশীদারির চ্যাপ্টার থেকে আসছে, এখানে তিন ধরনের অনুপাত নিয়ে প্রশ্ন আসে। একটা হলো নতুন অনুপাত, মাথায় রেখো, ঠিক আছে। যখন শিখবা তিনটাই শিখতে হবে। একটা হচ্ছে হলো পুরাতন অনুপাত, ঠিক আছে, আর একটা হলো ত্যাগ অনুপাত। ত্যাগ অনুপাত, এই তিন ধরনের অনুপাতই তোমাকে শিখতে হবে কিন্তু বাবা, ঠিক আছে। এই তিন ধরনের অনুপাত, এবং দেখো ঢাবিতে অলরেডি চলে আসছে, তার মানে কোনো না কোনো ইউনিভার্সিটিতে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো আমি তোমাদের এই প্রশ্নে যেটা বলছে এটা শিখাই দিই। দেখো প্রশ্নে কি বলছে যে ভাই নতুন অনুপাত নির্ণয় করো। নতুন অনুপাত নির্ণয় করবা কেমনে জানো? নতুন অনুপাত এইভাবে। কেমনে? এই দেখো তোমার হচ্ছে হলো এইখানে কত অংশ দিছে? 5-এর 1 অংশ মুনাফা বন্টন, তৃতীয় জনকে 5-এর 1 অংশ মুনাফা বন্টন। তাহলে 5-এর থেকে 1 সরি, হ্যাঁ ওই তো 5-এর থেকে 1 বিয়োগ করবা, যেটা বলো 5-এর থেকে 1 বিয়োগ করলে হয় কত? 4। এবার এই যে 4 হবে, এই 4 দিয়ে প্রথমে 2 রে গুণ করবা, তাহলে 4 দুগুণে কত? 8। এবার এই 4 দিয়ে এই 1 রে গুণ করবা, তাহলে 4 অক্ষে 4। এরপরে এই তোমার হচ্ছে হলো ওই তো, তাহলে তোমার হচ্ছে হলো 2 আর 1 যোগ দিলে কত হয়? 3। তাহলে এবার লিখবা হলো 3। তার মানে সঠিক উত্তর হচ্ছে হলো 8:4:3। কেমনি কি করলেন স্যার? রিল্যাক্সে বুঝাই দিব। এই যে উত্তর, এটা সহজে বুঝাই দিব। দেখো এটা ভেঙে ভেঙে যদি করাই অনেক বড় হয়ে যাবে, আর যদি শর্টলি করো এরকম। এইখানে বলছে যে ভাই তৃতীয় জনকে 5-এর 1 অংশ মুনাফা বন্টনের চুক্তিতে ব্যবসায়ের নতুন অংশীদার হিসাবে গ্রহণ করলো। 5-এর 1 অংশ, এখানে 5-এর 1 অংশ না দিয়ে এনে বলতে পারতো 6-এর 1 অংশ, এখানে বলতে পারতো 4-এর 2 অংশ। সিম্পলি যে অংশটা দিয়ে নতুন চুক্তি করা হবে সেটা তুমি কি করবা? পরেরটার থেকে শুরুটা বিয়োগ করবা। তাহলে পরে আছে কত? 5। তাহলে 5-এর থেকে 1 বিয়োগ করবা, তাহলে 5-এর থেকে 1 বিয়োগ করলে হয় কত? 4। এবার তোমার 2 জন অংশীদার যারা ছিল, তুমি তো তৃতীয় একজনের নতুন নিছো, বাট আগের যে 2 জন অংশীদার ছিল তাদের তো একটা রেশিও আছে, সেই রেশিও কত ভাই? 2:1। এবার তুমি কি করবা? তোমার নতুন যে অংশটা ছাড়ছো ওইটা বিয়োগ দিয়ে যেটা বের হইছে এটা দিয়া প্রথমটারে গুণ করবা, এই 4 গুণ 2, তাহলে 4 গুণ 2 করলে হয় কত? 8। এরপর এই 4 দিয়ে পরের 1 যেটা থাকবে পরের ওই গুণ করবা, তাহলে 4 অক্ষে কত? 4। এবার কি করবা? এইখানে যেটা থাকবে এটা যোগ করে দেবা, তাহলে 2 আর 1 যোগ করলে হয় কত? 3। তাহলে সঠিক উত্তর হচ্ছে হলো 8:4:3, 8:4। এটা হচ্ছে হলো নতুন অনুপাত। এখন তোমার এই রিলেটেড যে কোশ্চেন গুলো আছে, পুরাতন অনুপাত কেমনে নির্ণয় করে, ত্যাগ অনুপাত কিভাবে নির্ণয় করে, প্রত্যেকটা শিখে নিতে হবে। এটা তোমার শেখানোর দায়িত্ব, আর মানে তোমার শেখা হচ্ছে তোমার অধিকার, আর শরীফুল স্যারের দায়িত্ব হচ্ছে তোমার এটা শিখানো। কেমন? ঠিক আছে। এম শর্টকাট ট্রিক্স, শর্টকাটও লাগবে, কারণ কি দেখো ক্যালকুলেটর তো নাই পরীক্ষার ক্যালকুলেটর। এই ট্রিক্স যে জানে সে তো পরীক্ষার কোশ্চেন মনে করো খালি দেখবে আর টিক দিবে,
ওর ডাকের বেড়েছে চান্স হয়ে গেছে। আর যে মনে করো চিন্তা করতেছে এত বড় একটা রাফ করবে, এই কইরে মইরে লাস্টে যায় উত্তর বাইর করব, তোমার বই বাইর করো, বইয়ে কি পরিমাণ দেওয়া আছে দেখো, সে তো মনে করো ওই যে ওই এনে বুঝে দেখবা তার 45 মিনিট শেষ। ঠিক আছে, সো টাইমের দিকে একটু খেয়াল রাখবো, কেমন? ঠিক আছে। আর এই তোমরা হচ্ছে আমাদের যে কমার্স সেন্টার্স যে পেজটা, এই পেজটা সবাই একটু সাথে থাকো, কিন্তু সাপোর্ট দিও সবাই আমাদের কমার্স সেন্টার্স পেজটা। তোমরা কি মোদের বিদ্যালয়টা ভালোবাসো না? তোমরা কি কমার্স সেন্টার্স থেকে অনেক ফ্রি কন্টেন্ট পাইতে চাও না? হ্যাঁ, তোমরা কি অনেক সাপোর্ট পেতে চাও না, ফ্রি পিডিএফ পেতে চাও না? তাহলে কেন ফলো দিবা না বলো? আচ্ছা আসো, নিচের কোনটি পণ্যের খরচে অন্তর্ভুক্ত? দেখো, পণ্যের খরচ বললে বুঝবা প্রত্যক্ষ খরচ। পণ্যের খরচ বললে কি বলো? প্রত্যক্ষ খরচ। নিচের কোনটি পণ্যের খরচের অন্তর্ভুক্ত নয় বলছে? ঠিক আছে, অন্তর্ভুক্ত নয়, সেটা হচ্ছে কি দেখো। আচ্ছা, কারখানা ভাড়া, এটা অবশ্যই পণ্যের সঙ্গে সম্পর্কযুক্ত, তার মানে এটা হবে না। আমার প্রশ্ন বলছে নয়। উৎপাদন সরঞ্জামের অপচয়, এটা উৎপাদন সরঞ্জাম কারখানায় ব্যবহার করে, সো এটাও অপচয় একটা ব্যয়, তার মানে এটাও হবে না, কারণ এটাও পণ্য খরচের সঙ্গে অন্তর্ভুক্ত। প্রত্যক্ষ মজুরি, এটা তো পণ্য উৎপাদনের সঙ্গে সরাসরি জড়িত, তার মানে এটা অবশ্যই পণ্য খরচের সঙ্গে অন্তর্ভুক্ত। প্রধান নির্বাহী যে কর্মকর্তা, ও কি পণ্য উৎপাদন করে? প্রধান নির্বাহী মানে প্রতিষ্ঠানের যে প্রধান নির্বাহী থাকে, ঠিক আছে, সিইও, সে কি করে? সে কি তোমার, তাকে যে বেতনটা দেওয়া হয়, এই বেতনটা কি পণ্য উৎপাদনের জন্য দেওয়া হয় নাকি তার মেধা ব্যবহারের জন্য দেওয়া হয়? তার মেধা ব্যবহারের জন্য দেওয়া হয়। সো এনাকে তোমার হচ্ছে হলো পণ্য খরচের, এনার যে ব্যয়টা, প্রধান নির্বাচনকে যে প্রধান নির্বাহী কর্মকর্তাকে যে বেতনটা দেওয়া হয়, এইটা তোমার পণ্য খরচের ভিতর বা পণ্য উৎপাদন ব্যয়ের ভিতরে পড়ে না। মানে এটার সোজা কথা হচ্ছে পণ্য খরচ মানে হচ্ছে পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত যে খরচগুলো। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, এই নোটগুলো রাখতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? লাস্ট কোশ্চেনে চলে আসছি আমরা, ঠিক আছে? লাস্ট কোশ্চেনে দেখো, এটা আসছে কোন অধ্যায় থেকে? হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায় থেকে। তড়িৎ সম্পদ কত? তড়িৎ সম্পদ কত? তড়িৎ সম্পদ মানে কি আগে এটা বলো। তড়িৎ সম্পদ মানে কি? তড়িৎ সম্পদ মানে লিকুইড অ্যাসেট। তড়িৎ সম্পদ মানে হচ্ছে লিকুইড অ্যাসেট। এখন এই তড়িৎ সম্পদ কিভাবে নির্ণয় করে? তড়িৎ সম্পদ, তড়িৎ সম্পদ হচ্ছে চলতি সম্পদ মাইনাস অগ্রিম খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। আচ্ছা, এসিটা একটু অফ কর, সম্ভবত লোড নিয়ে বাড়তেছে না, ঠিক আছে? আচ্ছা, তড়িৎ সম্পদ সমান সমান চলতি সম্পদ মাইনাস অগ্রিম খরচ প্লাস সমাপনী মজুত পণ্য, প্লাস সমাপনী মজুত পণ্য। এখন দেখো, এইটা হচ্ছে তোমার তড়িৎ সম্পদ বের করার সূত্র বা ফর্মুলা। এখন সবসময় এই যে অ্যাডমিশনের কোশ্চেনের প্যাচটা এই জায়গা, সবকিছু তোমার ফর্মুলা অনুযায়ী হবে না। এখন এইটার ধরনের কোশ্চেন তোমাকে সলভ করতে হবে। এই ধরনের কোশ্চেন এইচএসসি তেও বহুবার আসছে, কেমন? আচ্ছা, এবার দেখো, ডিসেম্বর 31, 2022 তারিখে আদিব লিমিটেডের চলতি সম্পদ 1,20,000 টাকা এবং চলতি মূলধন হচ্ছে 30,000 টাকা। দেখো, এখানে একটা কথা বলছে ভাই, চলতি মূলধন। চলতি মূলধনের আরেকটা নাম হলো কার্যকারী মূলধন। কার্যকারী মূলধন, ওয়ার্কিং ক্যাপিটাল। এখন দেখো, এই সমার্থক শব্দগুলো বাবা একটু মাথায় রাখতে হবে। এই অ্যাডমিশনের সেক্টর অল্প কিছু সমার্থক শব্দ, বাট তোমাকে একটু মাথায় রাখতে হবে, একটু কষ্ট করতে হবে, ঠিক আছে? যারা এগুলো পারো, যারা এগুলো আগে পিছে করছো পারো, আমি জানি, আমি বলার সাথে সাথে তুমি ধরে ফেলতে পারতেছো, কিন্তু আমার টেনশনের জায়গাটা বা আমার কনসার্নের জায়গা হচ্ছিল যেটা, সেটা হচ্ছিল তোমরা যারা এটা নতুন শিখতেছো, মন ছোট করবা না, তোমরাও পারবা, কিন্তু 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 তোমাদের একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে। সেই এফোর্টটা কি? এটা একটু লিখে রাখতে হবে, কেমন? একটু লিখে রাখতে হবে। স্যার যেগুলো বলে একটু নোট করে রাখতে হবে। নোট করলে তুমি ধীরে ধীরে বস হয়ে যাবা। আমার কথা মনে রাখো, তুমি ক্লাস করবা, নোট করবা, ইম্পর্টেন্ট জিনিস যেগুলো সেগুলো খাতায় টুকে রাখবা। তুমি ভালো স্টুডেন্ট হইতে বাধ্য, তুমি চান্স পাইতে বাধ্য, তুমি চান্স পাবা ইনশাল্লাহ। অত্যন্ত অন্যান্য সাবজেক্টের অবস্থা কি আমি জানি না, অ্যাকাউন্টিং এ তো ভালো করবা, এটা আমার গ্যারান্টি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, তুমি যদি নোট করা শুরু করো, যে স্যারের ক্লাস করো না কেন, সব স্যার ভালো পড়ায়, তুমি যার কথা বুঝো, যদি শরীফুল স্যারের কথা বুঝো, নোট করো, বারবার প্র্যাকটিস করো, খাতায় হয়ে যাবে, ডেফিনেটলি পারবা, কেমন? আচ্ছা, এরপরে আসো, এবার দেখো,
চলতি মূলধন আছে কত? 30,000 টাকা। ওই তারিখে তড়িৎ অনুপাত আছে কত? 0.35:1। তাহলে তড়িৎ সম্পদ কত? এখন দেখো, ওই যে এটা তো লিখছি তড়িৎ সম্পদের সূত্র, ওই যে চলতি অনুপাত এর সূত্রটাকে চলতি মূলধন সমান সমান চলতি মূলধন সমান সমান হচ্ছে হলো চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এখন দেখো এখানে ঘটনাটা কি ঘটছে? এখানে ঘটনাটা ঘটছে হচ্ছিল যে ভাই আমার চলতি সম্পদ দিয়ে দিছে 1,20,000। তাহলে আমি এখানে লিখলাম চলতি সম্পদ 1,20,000। এই যে চলতি সম্পদের নিচে লিখলাম 1,20,000। এবার কি বলছে যে ভাই চলতি মূলধন হচ্ছিল 30,000, তাহলে আমি চলতি মূলধনের নিচে লিখলাম 30,000। এখন দেখো, তাইলে এইখানে চলতি মূলধন যদি 30,000 টাকা হয় আর চলতি সম্পদ যদি তোমার কত হয়, তোমার হচ্ছে হলো চলতি সম্পদ যদি হয় হচ্ছে হলো তোমার 1,20,000 টাকা, তাহলে চলতি দায় কত? চলতি দায়টা আমার কি করতে হবে? তাহলে ডেফিনেটলি তোমার এটা যেহেতু প্লাস আছে ওই পাশে আনলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মাইনাস 30,000। তাহলে 1,20,000 থেকে 1,20,000 থেকে যদি 30,000 বিয়োগ করি তাহলে হয় কত? 90,000 টাকা। কত হাজার টাকা? 90,000 টাকা। কেমন? আচ্ছা আচ্ছা, এবার কাজ হচ্ছে হলো যে বলছে যে ভাই তড়িৎ অনুপাত, কি অনুপাত? তড়িৎ অনুপাত 0.35:1। তো দেখো এইটার মানে কি তোমরা বুঝো? 0.35:1 মানে কি? 0.35:1 মানে কি? এটা হচ্ছে হলো কি অনুপাত বলছে বলো? তড়িৎ অনুপাত। দেখো এখানে কিন্তু বোঝার বিষয়, এটা হলো কি অনুপাত বলো? তড়িৎ অনুপাত। এখন আমি তোমার একটা প্রশ্ন করি, এই যে 0.35 আর এই যে 1:1, এই দুইটা কি মূলত? তো তড়িৎ অনুপাতটা হচ্ছে হলো তড়িৎ সম্পদ ডিভাইডেড চলতি দায়। তার মানে এই একটা হচ্ছে হলো চলতি দায়। কি দায় বলো? চলতি দায়। আর এইটা হচ্ছে হলো তড়িৎ সম্পদ। এটা ভালো মতন বুঝো। তার মানে 1 টাকা চলতি দায়ের বিপরীতে 0.35 টাকা হলো তড়িৎ সম্পদ। এখন আমার প্রশ্নে সেটা হচ্ছে হলো আমি কিন্তু অলরেডি তোমার হচ্ছে হলো দায়টা বের করে ফেলছি, ঠিক আছে? সেই দায়টা কত? বা সেই দায়টা হচ্ছে হলো তোমার 90,000 টাকা। কত টাকা? 90,000 টাকা। তাহলে এবার আমরা এই 90,000-কে, ঠিক আছে, 90,000-কে যদি 0.35 দিয়ে গুণ দেই, 0.35 দিয়ে গুণ দেই, তাহলে আমাদের উত্তর বের হয়ে যাবে, ঠিক আছে? অলরাইট, তাহলে উত্তরটা কত আসে? আমরা যদি এই 35-কে 9 দিয়ে গুণ দেই তাহলে হয় কত? দেখো 5 নং 45, ঠিক আছে? 5 হাতে কত? 4, তারপর 3 নং 27, 27 আর 4 কত? 28, 29, 30, 31। এরপরে শূন্য, যেহেতু আমরা করতেছি একটা শূন্য বাদ দিব, তাহলে পরে আছে কয়টা শূন্য? 3টা শূন্য। 1 2, সরি একটা না, 2টা বাদ দিব, 2টা শূন্য বাদ দিব, যেহেতু এটা হলো 1-এর কম, তাহলে 2টা শূন্য বাদ দিলে থাকে 2টা, তাহলে হচ্ছে হলো 31,500। তার মানে মোট কথা হচ্ছে হলো 90,000-এর সঙ্গে 0.35 আমরা গুণ করছি। এখন প্রশ্ন হইতে পারে তোমাদের, স্যার 90,000-এর সঙ্গে 0.35 কেমনে গুণ করে? তো এটা যেহেতু 1-এর কম সেহেতু 2টা সংখ্যা বাদ দিবা। তার মানে এখানে আছে কত? 900। এই 900-রে 0.35 দিয়ে গুণ করবা। তাহলে এই 35-এ 9 দিয়ে গুণ করো, তাহলে 5 নং কত? 5 নং 45 না? 5 নং 45 হতো, 9-এর ঘরে নামতে ভুলে গেছি। 45-এর 5 হাতে কত? 4। 3 নং 27, 27 আর 4 কত? 31। তাহলে এরপরে 2টা সংখ্যা বাদ দিলে বাকি থাকে কয়টা সংখ্যা? 2টা শূন্য বাকি থাকে, 2টা শূন্য বসাই দিবা, তাহলে হয় কত? তাহলে এটা আমি আরো সুন্দর করে লিখি, এটা হচ্ছে 31,500, ঠিক আছে? এখানে দেখো সঠিক উত্তর হচ্ছে 31,500। বুঝতে পারলা? একটু বিস্তারিত আলোচনা করছি, এই রিলেটেড অঙ্ক আসলে তুমি অবশ্যই পারবা। আর মেইন কথা শোনো, দেখো ভয় পাবা না বা ঘাবড়ে যাবা না এই কারণ মনে রাখবা যে আসলে প্র্যাকটিস করলে তোমার এগুলো আয়ত্তে আসবে। তুমি এখন তো বুঝছো যে এই তড়িৎ সম্পদ রিলেটেড কোশ্চেন তোমার পরীক্ষার হলে আসবে। এখন তড়িৎ না এসে এখানে কিন্তু তোমার চলতি অনুপাত রিলেটেড একটা প্যারা দিয়ে দিতে পারে, এখানে তোমার বিনিয়োজিত মূলধনের একটা প্যারা দিয়ে দিতে পারে না? তাহলে তুমি তোমার কাজ হচ্ছে ওই অধ্যায় এই রিলেটেড যত কোশ্চেন আসছে এই কোশ্চেনগুলো তুমি কত সুন্দর মতন সলভ করতে পারতেছো, কেমন? আর এই যে লাস্টে আমি তোমাদের একটা স্ক্রিনশট নিতে দিচ্ছি, তোমরা এটা একটু নোট করে রাখো বা এটা একটু তুমি স্ক্রিনশট করে রাখো তোমরা সবাই। এইগুলোর বাইরা তোমার অ্যাডমিশনে কিচ্ছু পড়া লাগবে না। কোনো স্যার যদি বলে যে এগুলোর বাইরা পড়া লাগবে, বলবা যে শরীফুল স্যার বলছে পড়তে নিষেধ করছে, এর বাইরে পড়া লাগবে না। এখানে যে টপিকগুলো বলছি
এই টপিকগুলো সুন্দর মতন করে কমপ্লিট করতে পারলেই হয়ে যাবে। হিসাব বিজ্ঞান পরিচিতি, হিসাবের বৈষম্য, এখান থেকে 30% প্রশ্ন কমন পাবা এই দুইটা চ্যাপ্টার করলে। ব্যাংক সমন্বয়ের রেওয়ামিল, হিসাব বিজ্ঞানের নীতিমালা, এখান থেকে ডেফিনেটলি কোশ্চেন আসবে, ইনশাল্লাহ। ঠিক আছে, প্রাপ্য হিসাবের ঝামেলা একটা চ্যাপ্টার করাই দিব। কার্যপত্র, অবচয়, অবচয় মানে দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তির হিসাব, মানে অষ্টম অধ্যায় যেটা আর কি। ঠিক আছে, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের। আর্থিক বিবরণীর সমূহ, আর্থিক বিবরণী সমূহ মানে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়। একতরফা দাখিলা পদ্ধতি, এইটা ঝামেলার, করাই দিব আমি, সমস্যা নেই। ঠিক আছে, ঝামেলার কিছু সূত্রের প্যাচ আছে এই আর কি, কিন্তু ওই সূত্রগুলো তুমি জাস্ট মাথায় রাখলেই হয়ে যাবে, পারবা। অংশীদারি ও নগদ প্রবাহ বিবরণ, নগদ প্রবাহ বিবরণী একদম সোজা, অংশীদারিও সোজা। এই যে অংশীদারির অঙ্ক করাইছি তোমাদের একটু আগে, ওই যে অনুপাতের, 3 ধরনের অনুপাতের, ওইখানে আরো কিছু অঙ্ক কিন্তু আছে। পরিবর্তনশীল পদ্ধতি, মানে এগুলোর ভিতরে সাজেশন আছে যে হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে কোন টাইপের কোশ্চেন গুলো আসবে। ঠিক আছে, এগুলোর সাজেশন আছে, এগুলো ধীরে ধীরে দিব। ঠিক আছে, আজকে আমি জাস্ট তোমাদের ভয়টা ভাঙাতে আসলাম যে তুমি এইচএসসি তে যা পড়ছো এইটা দিয়েই দেখো তুমি অ্যাডমিশনে কতটুকু পারতেছো। এন্ড তুমি এই ক্লাসগুলো করলেই কিন্তু তুমি একমাত্র ধারণা পাবা বা বুঝতে পারবা যে কোন টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে বা আসবে, কেমন, বা কোন জায়গা থেকে প্রশ্ন আসে, ওর আশেপাশের থেকেই ঘুরেই আসবে। আর কোন জায়গা দিয়ে আসবে বলো? অ্যাকাউন্টিং ইজি, এটা মাথায় রেখো, কেমন? আচ্ছা, যৌথ মূলধনী কোম্পানির তোমার হচ্ছে শেয়ার ইস্যু, তারপর শেয়ার মূলধন, ওই মেইন কথা চতুর্থ অধ্যায়, দ্বিতীয় পথে চতুর্থ অধ্যায়। আর্থিক বিভিন্ন বিশ্লেষণ, এই যে কেবল যে অঙ্কটা করাইলাম, এই তড়িৎ অনুপাত। উৎপাদন ব্যয়, মানে ব্যয়ের শ্রেণী বিভাগ, ব্যয়ের শ্রেণী বিভাগ। মজুত পণ্যের হিসাব রক্ষণ, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি, কর ও কমিশন, বিনিময় বিল। তো এই যে টপিকগুলা, এই যে আমি এখানে 16টার মতন টপিক দিছি, এই টপিকগুলো যদি তুমি ক্লিয়ার করতে পারো বা এই টপিকগুলো যদি তুমি পড়ো, তাহলে ইনশাল্লাহ এর বাইরে তোমাকে আর পড়তে হবে না। সো অবশ্যই সবাই একটু স্ক্রিনশট করে রাখো, এন্ড আমরা তোমাদের এগুলোর উপরে ক্লাস ইনশাল্লাহ আমাদের পেইড ব্যাচে করাবো, কেমন? আচ্ছা, আমাদের কোর্সে যদি তোমরা যুক্ত হও তাহলে এই যে প্রিন্টেড লেকচার শিট পাবা, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, ইংরেজি, বাংলা, হিসাব বিজ্ঞান। এই হিসাব বিজ্ঞানের উপরই তুমি পাবা 3টি বই, মানে হিসাব বিজ্ঞানের উপরে সবাই দেয় একটা বই, আমরা দিব 3টা, এতগুলা গিফট পাবা ইনশাল্লাহ, আমি আসতেছি। এরপরে দেখো এখানে তোমরা হচ্ছে হলো ভোকাবুলারি 40 ডেজ চ্যালেঞ্জের একটা বই পাবা, বিরোচন বই পাবা, মানে বাংলা যে মুখস্থ বিদ্যার যে টপিকগুলো সেগুলো থেকে ডিউ টার্গেট একটা বুক আমরা তোমাদের দিব, মানে এটা তোমাকে ট্র্যাক করতে সুবিধা হবে যে তুমি আসলে প্রতিদিন পড়তেছো কিনা। এখানে 3 মাসের একটা ট্র্যাকার দেওয়া আছে, সেটা তোমার অনেক হেল্প করবে যে 3 মাসে তুমি কিভাবে তোমার প্রস্তুতিটা গুছায় একদম হাতের মুঠায় নিয়ে আসবা, কেমন? সব বিস্তারিত দেওয়া আছে, এগুলো আমরা বিস্তারিত তোমাদের ধীরে ধীরে ভিডিও করে দিব ছোট ছোট। সো আমাদের কমার্স সেন্টার পেজটা একটু সাথে থাকো, চোখ রাখো। তারপর টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছিল একটা এবং প্রিন্টেড লেকচার শিট, যেটা এটা আমরা দিব যাতে তোমরা অফলাইনের মতন পরীক্ষা দিতে পারো বাসায়, কেমন? অফলাইনের মতন বাসায় বসে, এবং দৈনিক পড়ার রুটিন, এগুলো হার্ড কপি, মানে অনেকগুলা গিফট একসঙ্গে। এবং আজকের ভিতর ভর্তি হইলে তো তোমরা টি শার্ট পাচ্ছই, কেমন? ওকে, আচ্ছা, সর্বোচ্চ মেনশনকারী যে আমরা ক্লাসটা তাহলে ক্লোজ করবো। ওকে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তোমরা এই ধরনের ক্লাস চাও কিনা অবশ্যই একটু কমেন্টে জানাবা, ঠিক আছে? সো আমি তোমাদের একটু গাইড করার চেষ্টা করছি, কেমন? একটু গাইড করার চেষ্টা করছি, কত দূর পারছি জানি না, বাট এখন আমি একজনের নাম নিব। আচ্ছা, দেখি কে সর্বোচ্চ মেনশন, মানে কে সর্বোচ্চ আমাদের হচ্ছে মেনশন করছে। আচ্ছা, কারো কি নাম নিয়েছো তোমরা? এই যে নোমান একজনকে দেখলাম, উনি দেখলাম অনেকগুলা করছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে এই দাও মেনশন করছে। বুঝতে পারছো? আচ্ছা, একজন মাত্র মেনশন করছে, নোমান, তাহলে আর কেউ মেনশন করেনি? আচ্ছা, জ্যোতি চৌধুরী, এই তো স্যার শুনছে, বলো, সমস্যা নাই। আচ্ছা, দেখো ইসমা সম্রাট চৌধুরী বলছে যে জাহিদ হাসান বলো। আচ্ছা, জিহাদ হাসান। আচ্ছা, সম্রাট চৌধুরী বলছে স্যার আর কি কি বই কেনা লাগবে। দেখো, আগে আমি তোমার একটু বলি, দেখো বাজারে চিরদিনই বই থাকে, ঠিক আছে? বাজারে গেলে তুমি বই কিনতে পারবা, পকেটে যদি টাকা থাকে বাজারে গেলে বই কিনবা। এখন বই কিনে পরীক্ষার মানে মানে পরীক্ষার জন্য বা প্রস্তুতি নেওয়ার জন্য পড়তে হবে। এবং বইটা যদি তুমি নিয়ে পড়ার টেবিলে সাজায় রাখো, এই মোটা মোটা বই, এটা কি তোমার আসলে কোনো উপকার হবে? হবে না। এখন আমরা যেটা বলবো, তোমরা আমাদের এই প্রিন্টেড যে লেকচার শিটগুলোর যে হার্ড কপি, যেগুলো আমরা তোমাদের কুরিয়ার করব,
আল্লাহর রাস্তে তোমরা আগে আমাদের লাইভ ক্লাস করবে আমাদের পেইড ব্যাচের, আর এই যে এতগুলো বই, এই বইগুলো তুমি আগে পড়া শুরু করবা। আমার বিশ্বাস এগুলো করলে তোমার 100% হয়ে যাবে, আমার বিশ্বাস। আমাদের ক্লাস প্লাস যদি এইগুলো ফলো করো, ক্লাস করতে হবে কিন্তু মাসবে, খালি এগুলো পড়লে হবে না, ঠিক আছে? সো ক্লাস প্লাস এগুলো যদি ফলো করো হয়ে যাবে। এতগুলো বই এবং প্রত্যেকটা সাবজেক্টের উপর আলাদা আলাদা, নো টেনশন। এখন এবং এই নিচের গুলো কিন্তু এখানে যা আছে সব, মানে এখানে যা দেখতে পাচ্ছ সব পাবা কোর্সে যুক্ত হইলি। এখন কথা হচ্ছে হলো, তুমি এখন এই কোশ্চেন মানে এইটা সলভ করার পরে যদি তুমি কনফিডেন্ট পাও বা তুমি আত্মস্থ হও যে স্যার এইগুলো করলেই হয়ে যাচ্ছে, তাহলে আর নতুন বই কেনার দরকার আছে তুমি বলো। আর যদি তোমার লাগে তখন এটা আমরা বলে দিব যে কোন বই কিনবা কি না কিনবা, বাজারে কোন বই ভালো না মন্দ। তুমি আগে এই বইগুলো শেষ করতে পারো কিনা এটা দেখো। এই বই শেষ করে ঢাবিতে অলরেডি পড়তেছে স্টুডেন্ট, অসংখ্য স্টুডেন্ট। আমরা এই 11 তারিখও লাইভ করছি। আমাদের এই যে আমাদের যেই কোর্স, এই কোর্সের প্রিভিয়াস স্টুডেন্টরা যারা কানেক্টেড ছিল, হ্যাঁ, তো তারাই এসে রিভিউ দিচ্ছে, তারাই এসে বলতেছে যে তারা আমাদের এখান থেকে কতটুকু উপকৃত হয়েছে। তারা কিন্তু একটাবারও বলে নাই যে তাদের বই কেনা লাগছে, তারা জাস্ট ক্লাসগুলো ফলো করছে, স্টাডি ম্যাটেরিয়ালগুলো ফলো করছে। এবং এইগুলো এখন আরো আপডেট ভাবে তোমাদের, যেহেতু এখানে কমার্স অ্যান্ড আর্টস চলে আসছে, সো এটা তোমাদের আপডেট ভার্সনটা তোমরা পাচ্ছ, কেমন? এবং সামনে এটা আরো ডে বাই ডে আপডেট হবে ইনশাল্লাহ। নাজমুস সাকিব, থ্যাংক ইউ, জাজাকাল্লাহ খাইরান। হ্যাঁ, বইগুলো খুব দ্রুতই পাঠানো হবে। হ্যাঁ, বই তোমাদের ক্লাস শুরু হওয়ার আগেই পেয়ে যাবা। আমাদের কোর্সের ক্লাস শুরু হবে এই মাসের শেষের দিকে। তোমরা এই চলতি মাসের ভিতরেই সুন্দর মতন বই পেয়ে যাবা ইনশাল্লাহ। ডোন্ট ওয়ারি, একটু টেনশন করার দরকার নেই। হ্যাঁ, খাদিজা আক্তার, স্যার কুরিয়ার এত ভর্তি হয়েছি, বই কখন দিবেন? এই চলতি মাসের ভিতরেই পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তোমরা অনেকেই ভর্তি হয়ে গেছো, প্রচুর স্টুডেন্ট আমাদের পেইড বেসে অলরেডি ভর্তি হয়ে গেছে। আজকে অসংখ্য স্টুডেন্ট ভর্তি হয়েছে, অসংখ্য স্টুডেন্ট। সো যাই হোক, আল্লাহ ভরসা, ঠিক আছে? তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আসসালামু আলাইকুম।